চরম সুখের মাঝখানে কি ঝামেলাই না হলো। এখন কি করবে বেবি? কন্টিনিউ করবে নাকি? রিয়াদ নিজের বাহু ঝাড়া দিয়ে এনাকে দূরে সরিয়ে বলল, যা এখান থেকে। কেন যে এসব পরকিয়াতে জড়াতে যাও? এবার বুঝো ঠেলা। রিয়াদ রাগে ফেটে পড়ে এনার গলা টিপে বলল, আমাকে উপদেশ দিচ্ছিস? আমি বিবাহিত জেনে তুই আমার সাথে শুতে এলি কেন শালি? তুই নিজে কি ভালো মানুষ? এনা ধাক্কা দিয়ে রিয়াদকে সরিয়ে দিল। কিছুক্ষণ দম নিয়ে কাশলো, তারপর জামা কাপড় পরতে পরতে বলল, আগে তুই তোর নিজের চরিত্র ঠিক কর। বউ থাকতে অন্য মেয়ের কাছে আসিস কেন? আমি কি তোর মাথায় পিস্তল ঠেকিয়ে শুতে বলেছিলাম আমার সাথে? তোর তো আমার সাথে দেখা হওয়ার প্রথম দিনই প্যান্ট খুলে যাচ্ছিল। নিয়মিত রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। জানিস, তিয়াশার হাজবেন্ড তো পরকীয়ায় আসক্ত। অনেকবার তিয়াশার কাছে ধরা খেয়েও ঠিক হয়নি। পরকীয়ার কথা শুনে মীরা ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলল। তার পাশে থাকা আরও দুজন বান্ধবী ছি ছি করে উঠল। আলোচনার মধ্যমণি হয়ে থাকা নাফিসা তার আগের কথার সুর টেনে বলল, এত সুন্দরী হয়ে লাভ কি হলো? স্বামীই তো হাতে রাখতে পারল না। এই জন্যই বুঝি তিয়াশা আজকে মীরার বাসায় দাওয়াতে আসলো না। হতে পারে লজ্জায় আসেনি। বেচারি কতই না ভালোবাসতো তার স্বামীকে, অথচ শেষে কিনা এই পেল। আমাদের সামনে ও মুখ দেখাবে কি করে? কলেজে থাকতে দেমাগে মাটিতে পা পড়ত না ওর। বিয়ের পর তো সেই দেমাগ আরও বাড়ল। স্বামী নেই সে কি আহ্লাদ তার। আল্লাহর তো এখনো কমেনি মীরা। এত কিছুর পরও ওই লোকের ঘরেই সে পড়ে আছে। আমি হলে কবেই ছেড়ে চলে যেতাম। এত বড় অপমানের পর ঘর করা অসম্ভব। ঠিক বলেছিস, সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু এসব মেনে নেওয়া যায় না। তাদের চার বান্ধবীর আলাপ আরও জমে উঠল। নাফিসার কাছ থেকে তিয়াশার দুর্দশার কথা শুনে মীরার মনটা অনেক খারাপ হয়ে গেল। তিয়াশার স্বামী দিনের পর দিন তিয়াশার উপর কী পরিমাণ মানসিক অত্যাচার করেছে, কিভাবে তার হৃদয়টা ক্ষতবিক্ষত করেছে, এসব গল্প শুনে মীরার মনেও যেন কালো মেঘ জমতে শুরু করল। মনে পড়ল তার নিজের স্বামীর কথা, তাদের সুন্দর সংসারের কথা। যদি কোনোদিন রিয়াদও তার সাথে এমন করে তবে? এমন কথা মাথায় আসতেই মীরা নড়ে চড়ে বসল, শক্তভাবে মনকে শাসালো। রিয়াদ কখনোই এমন করবে না। রিয়াদ তাকে খুব ভালোবাসে, এক প্রকার মাথায় তুলে রাখে। রান্না করার সময় সবজি কাটতে গিয়ে আঙ্গুলে একটু হালকা ছুরির ঘষা লাগলেও সে হন্তদন্ত হয়ে ছুটে আসে। মীরার রান্না মন্দ বলে ঘোষণা দেয়। সব রান্না সে নিজে করবে বলে মীরাকে রান্নাঘর থেকে বের করে দেয়। আরও কত শত পাগলামি। মীরার আইসক্রিম খেতে মন চাচ্ছে কথাটা উচ্চারণ করা মাত্র মাঝরাতে বাসার সামনে দোকানিকে ঘুম থেকে ডেকে তোলে আইসক্রিম কিনে আনে। এরকম লোক কখনোই মীরাকে ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে ঝুঁকবে না। মীরাদের আলোচনার মাঝখানে তার শাশুড়ি এসে তাকে ডাকল। আজ তার আর রিয়াদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে অনেক আয়োজন করা হয়েছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে। শাশুড়ির ডাকে মীরা উঠে শাশুড়ির কাছে গেল। মীরার শাশুড়ি আমেনা বেগম মীরাকে আড়ালে নিয়ে ফিসফিস করে বলল, রিয়াদের আঙ্কেল দেখেছো? সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছে, ও এখনো এলো না। কেক কি কাটা হবে কখন? আর গেস্টদের ডিনারই সার্ভ করা হবে কখন? আমি কল করে দেখছি মা। রিয়াদকে অনেকগুলো কল করেও পাওয়া গেল না। এইদিকে সবাই রিয়াদের খোঁজ করছে। মীরা সবাইকেই রিয়াদের অফিসের দোহাই দিয়ে শান্ত করলেও ভেতরে ভেতরে অভিমান হলো বেশ। বান্ধবীরা রিয়াদের দেরি হওয়া নিয়ে মজা করতে ছাড়ল না। মীরা মনে মনে সিদ্ধান্ত নিল, আজ রিয়াদ আসলে অনেক রাগ দেখাবে সে। রিয়াদ আসলো আরও আধা ঘন্টা পরে। মীরা দরজা খুলতেই সে অপরাধী চোখে তাকিয়ে হাসল। তার হাতে টকটকে লাল গোলাপ ফুলের বড় একটা বুকে। সেটা মীরার দিকে এগিয়ে দিয়ে বলল, বেটা ফুলের দোকানদার দেরি করিয়ে দিল। গিয়ে দেখি সে এখনো ফুলের বুকেই বানায়নি, অথচ অর্ডার দিয়েছিলাম আরও 2 দিন আগে। কি আর করা, দাঁড়িয়ে থেকে বুকেটা বানিয়ে নিয়ে আসলাম। একদম তাজা ফুল, গন্ধ শুকে দেখো। মুহূর্তেই মীরার সমস্ত অভিমান গলে পানি হয়ে গেল। চোখের কোণে সেই পানির একাংশ উকিও দিল। একটা কল করে বলে দিলেই পারতে, কত চিন্তা হচ্ছিল আমার। ছেলে আসার খবর পেয়ে আমেনা বেগম এসে কিছু বকাঝকা করলেন। এরপর তারা দিলেন অনুষ্ঠান শুরু করার জন্য। রিয়াদ তড়িঘড়ি করে রুমে গেল চেঞ্জ করতে। মীরাও গেল পিছু পিছু। মীরা আজ নীল জামদানি পরেছে, চুলে বেলি ফুলের মালা গুজেছে, হাতে পড়েছে নীল রেশমি চুড়ি। মীরার শাড়ির রঙের সাথে মিল রেখে রিয়াদকেও নীল স্যুট পরতে হলো। মীরা নিজ হাতে রিয়াদকে রেডি করে দিল। টাই ঠিক করে দেওয়ার সময় রিয়াদের চোখে চোখ পড়তেই দেখল সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মীরা লজ্জা পেল। রিয়াদ হেসে মীরাকে আলিঙ্গন করল। আরে এখন এসব কি করছো? কেক কাটতে দেরি হচ্ছে তো, মা বকেছে শুনোনি? রিয়াদ মীরাকে ছেড়ে দিল।
কপালে আলতো চুমু খেয়ে তার হাত ধরে ড্রয়িং রুমের দিকে চলল। যাওয়ার সময় মীরা ফুলের বুকেটা বিছানা থেকে নিয়ে নিল। ড্রয়িং রুমে পুরোটা ফুল দিয়ে সাজানো হয়েছে। একপাশের দেয়ালে বড় করে লেখা হয়েছে হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি মীরা অ্যান্ড রিয়াদ। দেয়ালের সামনে টেবিলে কেক রাখা। গেস্টরা সবাই ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ বসে আছে তো কেউ কেউ দাঁড়িয়ে থেকে কোমল পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছে। রিয়াদ মীরার হাত ধরে কেক রাখা টেবিলের দিকে নিয়ে গেল। রিয়াদের সাথে যেতে যেতে অপর হাত দিয়ে আগলে ধরা বিশাল ফুলের বুকেটা উঁচু করে বান্ধবীদের দেখালো মীরা। এতক্ষণ ওরা কতই না মজা নিচ্ছিল রিয়াদের দেরি নিয়ে, এইবার সেও দেখিয়ে দিল রিয়াদ ওকে কতটা ভালোবাসে। কেক কাটার সময় মীরা এবং রিয়াদের বাবা মা তাদের পাশে এসে দাঁড়ালো। দুজন একসাথে কেক কাটলো, দুজন দুজনকে কেক খাইয়ে দিল। এবার রিয়াদ স্যুটের ভেতর থেকে একটা গহনার বাক্স বের করলো। বাক্সটা খুলতেই গোল্ডের একটা নেকলেস চকচক করে উঠল। মীরা অবাক হয়ে তাকালো রিয়াদের দিকে। এই সেটটাই তো কেনার জন্য অনলাইনে দাম জিজ্ঞেস করেছিলে, তাই না? মীরা আবেগে আপ্লুত হলো। রিয়াদ এত কিছু খেয়াল রাখে? রিয়াদ নেকলেসটা হাতে নিল। মীরা তাড়াতাড়ি তার গলায় পড়ে থাকে ইমিটেশনের পাথরের হারটা খোলার জন্য হাত দিল, কিন্তু গলায় তো কোনো হার নেই। মীরা বিস্ময় নিয়ে তাকালো রিয়াদের দিকে। রিয়াদ চোখ টিপল। মীরা বুঝতে পারল বেডরুমে জড়িয়ে ধরার সময়ই ইমিটেশনের হারটা রিয়াদ খুলে নিয়েছিল, কিন্তু মীরা সেটা টেরও পায়নি। এত নিখুঁত সারপ্রাইজ! রিয়াদ হারটা মীরার গলায় পরিয়ে দিল। ড্রয়িং রুমের সবাই আনন্দে হাততালি দিল। মীরা তার বান্ধবীদের দিকে তাকালো। তারা মুখে হাসি রেখে হাততালি দিলেও তাদের চোখে স্পষ্ট হিংসা দেখা যাচ্ছে। মীরা তাতে কিছু মনে করল না। বান্ধবীদেরকে নিজের স্বামীর থেকে পাওয়া ভালোবাসা দেখাতে পেরে বরং আনন্দ অনুভব করল। কেক কাটার পর গেস্টদের ডিনার সার্ভ করা হলো। রিয়াদ তার নিজের বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে সে মীরার খোঁজ খবর ঠিকই রাখল। আস্তে আস্তে গেস্টরা বিদায় নিল। মীরার বাবা মা রিয়াদের বন্ধুরা তখনও যায়নি। রিয়াদ তার বন্ধুদের নিয়ে ছাদে চলে গেল আলাদা সময় কাটাতে। মীরা বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে গলায় পরা নেকলেসটা দেখছিল। তখন মীরার মা আর শাশুড়ি এসে ঢুকল। মীরাকে কাছে বসিয়ে মীরার মা বলল, অনেক দিনই তো হলো, এবার বাচ্চা নেই, আমরাও নাতি নাতনি দেখতে চাই। মীরার শাশুড়িরও একই মত। মা শাশুড়ি দুজনের কথা শুনে মীরা মনে মনে বিষয়টা নিয়ে ভাবল। রিয়াদের কথা মতোই ওরা এতদিন বাচ্চা নেয়নি। রিয়াদ চেয়েছিল একটু সেটেল হয়ে বাচ্চা নিতে। মীরার বাবা মা খানিকক্ষণ পরে বিদায় নিলেন। রিয়াদ বন্ধু বান্ধব বিদায় করে দিয়ে ঘরে ঢুকে দেখল মীরা গেস্টদের দেয়া গিফটগুলো গুছিয়ে রাখছে। রিয়াদ জিলা করা টাইটা ডান হাতে টেনে আরেকটু আলগা করল। কামুক চোখে মীরার দিকে তাকিয়ে থেকে মীরাকে পিছন থেকে জড়িয়ে ধরল। রিয়াদের স্পর্শ পেয়ে মীরা মৃদু হেসে চোখ বন্ধ করে ফেলল। ধীরে ধীরে রিয়াদের দিকে ঘুরল, প্রেমপূর্ণ চোখে তাকালো। রিয়াদ মীরার থুতনি ধরে বলল, আমার মিষ্টি বউ, অপেক্ষা করছিলে, লেট হয়ে গেল। শালারা ইচ্ছা করে আমাকে দেরি করিয়েছে যেন তোমার কাছে এসে বকা খাই। তাই? তাহলে বকা খাওয়ার জন্য রেডি হও। হুম, অন্য কিছুর জন্য রেডি হচ্ছি। এক ঝটকায় মীরাকে কোলে তুলে ফেলল রিয়াদ। খানিক পরে অফ হয়ে গেল রুমের লাইট। প্রেমময় সুভাষে সুভাষিত হলো চারদিক। রাত তখন 12টা বাজে। রিয়াদের নগ্ন বুকে মাথা রেখে মীরা বলল, আমাদের দুজনের বাবা মাই আমাদের বাচ্চা নেয়ার তাড়া দিচ্ছে। 2 বছর তো হয়ে গেল, আর তোমার স্যালারিও অনেক বেড়েছে। এখনই সঠিক সময়। আর কটা দিন যাক না, বাচ্চা হলেই তো আমাকে পর করে দিবে। তোমাকে আর কাছে পাবো না, তার চেয়ে বরং আরো একটু সময় নেই, টাকা পয়সা জমাই। মীরাকে আর কথা বলার সুযোগ না দিয়ে রিয়াদ মীরার কপালে চুমু খেয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। মীরার মনটা কিছুটা খারাপ হয়ে গেল। তার নিজেরও বাচ্চা কাচ্চার খুব শখ, কিন্তু রিয়াদকে কোনো মতেই মানাতে পারছে না। যখনই এই ব্যাপারে কথা বলেছে, রিয়াদ তখনই কোনো না কোনো অজুহাত দিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে। প্রতিবারই মীরার মন খারাপ হয়েছে, কিন্তু মুখে কিছু বলেনি। এখনও মন খারাপ হলো। গায়ে থাকা চাদরটা গলা অবধি টেনে চোখ বন্ধ করে ফেলল। রিয়াদ কেন বাচ্চা নিতে দেরি করছে? সমস্যাটা কি? এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল। মীরার ঘুম ভাঙল রাত 1:30টার দিকে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বিরক্ত হলো খুব।
বালিশের সাইডে রাখা মোবাইলের আলোটা জ্বালিয়ে কয়টা বাজে দেখে নিল। মোবাইলের আলোটা বন্ধ করে রেখে দিতেই রিয়াদ যেখানে ঘুমোয় সেদিকটায় চোখ পড়ল। রিয়াদ বিছানায় নেই। প্রথমে ওয়াশরুমে গিয়েছে চিন্তা করে মীরা আবারও ঘুমিয়ে পড়ার চিন্তা করল, কিন্তু বাথরুম থেকে পানির কোনো শব্দ না আসায় তার অস্বস্তি হলো। রিয়াদের কোনো সমস্যা হলো না কিনা দেখার জন্য সে দ্রুত বিছানা ছেড়ে উঠে বাথরুমের দিকে ছুটে গেল। বাথরুমের দরজায় ধাক্কা দিতেই খুলে গেল। বাথরুম খালি, রিয়াদ নেই। মীরার ভ্রু কুঁচকে গেল, কিছুটা অস্থির লাগলো তার। রিয়াদ কি ডাইনিংয়ে গিয়েছে পানি খেতে? মীরা ডাইনিংয়ের দিকে পা বাড়ালো। ডাইনিং অন্ধকার, রিয়াদ নেই। তবে সে কি বেডরুমের বারান্দায় গিয়েছে সিগারেট ফুঁকতে? মীরা বেডরুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও থেমে গেল। ডাইনিংয়ের সাথে থাকা বড় বারান্দাটার গ্লাস ডোরটা অল্প খোলা। ওই বারান্দাটা একটা দোলনা আছে, মীরার খুব প্রিয় দোলনাটা। সে সুযোগ পেলেই এখানে এসে বসে। রিয়াদ তার মানে এইখানে এসে দোলনায় বসে আরাম করে সিগারেট টানছে। নিশ্চয়ই সিগারেটের ছাই ফেলে দোলনা আর ফ্লোর ময়লা করছে। রিয়াদকে একটা কড়া বকা দেওয়ার জন্য মুচকি হেসে বারান্দার দিকে পা বাড়ালো মীরা। মনে মনে ভেবে নিল দুজন একটু সময় কাটাবে দোলনায় বসে, একটু অল্প স্বল্প রোম্যান্সও না হয় হবে। লজ্জারাঙা গাল নিয়ে মীরা বারান্দার দিকে এগিয়ে গেল। গ্লাস ডোরের কাছে এসে রিয়াদকে ঝাড়ি দেওয়ার জন্য মুখ খুলতেই চমকে দাঁড়িয়ে গেল। রিয়াদ কার সাথে যেন কথা বলছে, পুরুষালী কণ্ঠের চাপা স্বর ভেসে আসছে। মীরা অবাক হলো, এত রাতে কার সাথে কথা? সে পাটিপে টিপে আস্তেই করে বারান্দার মাঝখানে গিয়ে দাঁড়ালো। অল্প দূরে বারান্দার শেষ প্রান্তে রেলিং ঘেঁষে তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে রিয়াদ। আবছা অন্ধকারেও মীরা তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। একটু মনোযোগ দিতেই মীরার কানে ভেসে আসলো রিয়াদের বলা একটা লাইন। কি যে বলো, তোমার চেয়ে সুন্দরী এই জগতে কে আছে? মীরার কানে যেন কথাটা ঠিক মতো ঢুকলো না। সে অবিশ্বাসী চোখে তাকালো রিয়াদের দিকে। রিয়াদ এইবার আরেকটা বাক্য বলল, দূর, ঘরে বউ আছে তো কি হয়েছে? ও কি তোমার মতো সুন্দরী নাকি? আমার মন প্রাণে তো শুধু তুমি। মীরা বিস্মিত চোখে তাকালো রিয়াদের দিকে। পা দুটোতে বল অনুভব করতে পারল না সে। তার মনে হচ্ছে এখনই সে ফ্লোরে পড়ে যাবে। তার চারপাশ কেমন যেনি স্তব্ধ হয়ে গেল। নিজেকে আবিষ্কার করলো মহাশূন্যে। তার চারপাশে ঘোর অন্ধকার ছাগা কিছুই দেখতে পেল না। সে কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার অবিশ্বাসী মন বারবার তার নিজেকেই প্রশ্ন করছে, রিয়াদ অন্য একটা মেয়ের সাথে প্রেমালাপ করছে? রিয়াদ পরকিয়া করছে? মীরা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। শ্বাস ফেলতেও তার কষ্ট হচ্ছে। নিজের শ্বাস ফেলার শব্দটাও যেন বিষাক্ত লাগছে তার কানে। সে ছলছল চোখে রিয়াদের দিকে তাকিয়ে অপেক্ষা করছে এরপর সে কি বলবে তা শোনার জন্য। রিয়াদ খুশি গলায় বলল, আজকে তোমার সাথে দেখা করে অনেক ভালো লেগেছে। আমার আরও কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু বাসায় পার্টি ছিল। যদিও বাসায় এসে মিথ্যা বলে কাটিয়ে নিয়েছি। আজ এই অ্যানিভার্সারি নামক প্যারাটা না থাকলে আরও কিছুক্ষণ সময় কাটাতে পারতাম। রিয়াদ কথাটা বলে থামল। ফোনের ওপাশের জন হয়তো কিছু বলেছে, সেটা শুনল। তারপর তাচ্ছিল্য করে বলল, আরে না, এসব অ্যানিভার্সারি নামক ন্যাকামি আমার পছন্দ না। এসব আমার বউয়ের ন্যাকামি, যত সব। মীরা আর ঠিক থাকতে পারল না। তার মাথা ঘুরছে, পা টলছে। সে বারান্দার গ্রিল ধরে নিজের পতন ঠেকালো। মুখ থেকে চাপা কান্না বের হয়ে আসলো। নিস্তব্ধ রাতে মীরার চাপা কান্না শব্দ রিয়াদের কানে পৌঁছাতে সময় লাগলো না। সে ঝট করে পিছন ফিরে তাকালো। মীরাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভূত দেখার মতো চমকে গেল। দ্রুত কলটা কেটে দিল। চারদিকে আবছা অন্ধকারেও তাদের একে অন্যের মুখ দেখতে ওদের অসুবিধা হলো না। মীরার চোখের পানি রিয়াদ স্পষ্ট দেখতে পাচ্ছে। মীরাও 2 হাত দূরত্বে দাঁড়িয়ে রিয়াদের চোখ মুখের ভয় দেখতে পাচ্ছে। রিয়াদ থতমত খেয়ে কি করবে কি বলবে ভেবে পেল না। সে ঢোক গিলে মৃদুস্বরে বলল, মীরা, আসলে। মীরা হাউমাউ করে কেঁদে উঠল। আচমকা কান্নার শব্দে রিয়াদ ঘাবড়ে গেল। এই সময়ে কান্নার স্বর কেউ শুনলে ঝামেলা হয়ে যেতে পারে। তাই সে মীরাকে শান্ত করার জন্য এগিয়ে গিয়ে ধরল। সে মীরার 2 কাঁধে হাত রাখতেই মীরা ধাক্কা মেরে সরিয়ে দিল রিয়াদকে। ধাক্কাটা এতই জোরে ছিল যে রিয়াদ ছিটকে গিয়ে দোলনার উপর পড়ে গেল। তার হাত থেকে ফোনটা পড়ে গেল ফ্লোরে। মীরা আর দাঁড়ালো না। সে ফ্লোর থেকে রিয়াদের ফোনটা তুলে নিয়ে হাউমাউ করে কান্না করতে করতে বেডরুমের দিকে ছুটে গিয়ে বিকট শব্দে দরজা লাগিয়ে দিল। রিয়াদও পিছু পিছু দৌড়ে এলো। দরজায় হালকা আঘাত করে চাপা স্বরে মীরাকে ডাকলো, যেন তার বাবা মা শব্দ পেয়ে জেগে না যায়। কিন্তু রিয়াদের চেষ্টা বৃথা। বেডরুমের দরজা লাগানোর বিকট শব্দ
আর মীরার কান্নার শব্দে রিয়াদের বাবা মা হন্তধন্ত হয়ে ছুটে এলো। রিয়াদকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কি হয়েছে জানতে চাইল। রিয়াদ যথাসম্ভব নিজেকে সামলালো, কিছুটা সময় নিয়ে সুন্দর করে বলল, তেমন কিছু না, একটু ঝগড়া হয়েছে। আজ এমনিতেও দেরি করে এসেছি, তার উপর তোমরা তাকে বাচ্চা নিতে চাপ দিয়েছো, এসব নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। তোমরা যাও, আমি সামলে নিব। রিয়াদের কথা শেষ হওয়ার সাথে সাথে বন্ধ দরজার ওপাশ থেকে মীরা চিৎকার করে বলল, বিশ্বাসঘাতক, প্রতারক, চরিত্রহীন, লজ্জা করে না মিথ্যা কথা বলতে? বৌমা এসব কি বলছে? কি হয়েছে তোদের মাঝে? উফ মা, তোমরা যাও তো, আমাদের ব্যাপার আমাদেরকে সামলাতে দাও। রিয়াদের বাবা মা কিছুই বুঝতে পারল না। আমেনা বেগম দরজায় করাঘাত করে বললেন, বৌমা দরজা খোলো, কি হয়েছে আমাকে বলো। আপনার ছেলে আমাদের শেষ করে দিয়েছে মা, ও অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করে বেড়াচ্ছে। আমেনা বেগম বিস্মিত চোখে তাকালো রিয়াদের দিকে। রিয়াদের বাবা রিয়াদের কাঁধ ঝাঁকিয়ে প্রশ্ন করল, এসব কি বলছে বৌমা? এসব কি সত্যি? উত্তর দে। রিয়াদ চোখ বন্ধ করে ফেলল। এই পরিস্থিতি কিভাবে সামলাবে তার কিছুই সে বুঝতে পারছে না। এত সতর্কতা অবলম্বনের পরও যে মীরা বিষয়টা জেনে ফেলবে তা তার ধারণার বাইরে ছিল। সে এরকম কল্পনাতেও আনেনি, তাই এই অবস্থায় পড়লে সে কি করবে এরকমটা কখনো ভেবেও রাখেনি। এক বিভীষিকাময় রাত পার করল রিয়াদের পরিবারের সবাই। ফজরের আজান দিয়ে দিয়েছে, চারদিক ফর্সা হতে শুরু করেছে, কিন্তু মীরা এখনো দরজা খোলেনি। আমেনা বেগম দরজার সামনে দেয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। একটু পরপর ক্লান্ত গলায় মীরাকে ডাকছে। রিয়াদ মায়ের সামনে মাথা নিচু করে গুটিসুটি মেরে ঠাই দাঁড়িয়ে আছে। রিয়াদের বাবা ড্রয়িং রুমের সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। আমেনা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন, ভাঙা গলায় ডাকলেন, মীরা মা দরজাটা খুলো, আমার কথা শুনো। আমরা সবাই মিলে একসাথে বসে এর একটা সমাধান নিশ্চয়ই বের করতে পারবো। দরজা বন্ধ করে থাকাটা কোনো সমাধান না মা। ভেতর থেকে কোনো উত্তর এলো না। আমেনা বেগম দরজায় কান পাতলেন। মীরা এতক্ষণ দরজা না খুললেও কিছুক্ষণ পর পর তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। মাঝে মাঝে আমেনা বেগমের কথার উত্তরও দিচ্ছিল, এখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু অনেকক্ষণ যাবৎ কোনো সারা শব্দ নেই তার। আমেনা বেগমের বুকটা ধক করে উঠল। মেয়েটা কোনো অঘটন ঘটাচ্ছে না তো? আমেনা বেগম অস্থির হয়ে দরজায় আঘাত করলেন। ভেতর থেকে আবারও কোনো উত্তর এলো না। আমেনা বেগম চিৎকার করে স্বামীকে ডাকলেন। রিয়াদের বাবা উঠে এলেন, তিনিও দরজায় করাঘাত করতে লাগলেন। মীরা দরজাটা খুলো, আগে প্রমাণ হোক রিয়াদ এমন কিছু করেছে কিনা। তুমি তো শুধু ওকে ফোনে কথা বলতে শুনেছো। আগে সবকিছু ভালোভাবে আমরা জানি, তারপর তুমি যা শাস্তি দিবে ও মেনে নিবে। কিন্তু কোনো লাভ হচ্ছে না। মীরা বিছানার উপর একভাবে বসে আছে। সারা রাত কান্নার কারণে তার চোখ লাল হয়ে ফুলে গেছে। বাইরের এত শোরগোলে তার কথা বলতে ইচ্ছে করছে না। ওরা চাইলে দরজা ভেঙে ফেলতে পারে, তাতেও তার কোনো কিছু যায় আসে না। আর কোনো প্রমাণেরও প্রয়োজন নেই। সে যা যা শুনেছে এরপর আর কোনো কিছু জানার বাকি থাকে না। দরজা ধাক্কাধাক্কি করার সময় কলিং বেল বেজে উঠল। আমেনা বেগম স্বামীর মুখের দিকে বিস্ময় নিয়ে তাকালেন। এত ভোরে কারা এলো? রিয়াদের বাবা দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। পিপহোল দিয়ে দেখল মীরার বাপ মা বাইরে দাঁড়িয়ে আছে, সাথে আছে মীরার ভাই। দরজা খুলে দিতেই ওরা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকল। শ্বশুরবাড়ির লোকজনকে দেখে রিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়ল। মীরা এত অল্পতেই স্বামীর সম্মানের তোয়াক্কা না করে তার বাপের বাড়িতে খবর দিয়ে দিবে, তা সে ভাবেননি। মীরার মা ছুটে গেলেন মীরার বেডরুমের দরজার দিকে। দরজায় আঘাত করে বললেন, মীরা দরজা খোল, আমরা এসেছি। মীরা যেন এই ডাক্তারই অপেক্ষা করছিল এতক্ষণ। রাতেই সে কল করে বাবা মাকে সব জানিয়েছে। সে বিছানা থেকে উঠে ছুটে গিয়ে দরজা খুলে দিল। মা বাবাকে দেখে সে হাউ মাউ করে কান্না করে দিল। মাকে জড়িয়ে ধরে বিলাপ করে বলল, আমার সব শেষ হয়ে গেছে মা, আমার সংসার শেষ হয়ে গেছে। বিলাপ করতে করতে মীরা তার মাকে জড়িয়ে ধরেই ফ্লোরে বসে পড়ল। ড্রয়িং রুমে মিটিং বসেছে, সবার মুখ থমথমে। মীরা তার মায়ের কাছে বসে এখনো গুনগুন করে কাঁদছে। রিয়াদের বাবা গলা পরিষ্কার করে মীরার বাবাকে উদ্দেশ্য করে বলল, দেখুন বেন সাহেব, মীরা যা বলছে তার অর্থ হচ্ছে সে রিয়াদকে ফোনে কথা বলতে শুনেছে। কথা বলা শোনা তো
এটা প্রমাণ হয় না ও পরক্রিয়া করছে। আমরা কোনো সলিড প্রমাণও তো দেখিনি। হতে পারে কোনো বন্ধুর সাথে কথা বলছিল, ঘুমের ঘরে মীরা সেটা ভুল শুনেছে। মীরা তার মায়ের কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসল, চোখের পানি মুছে কঠিন স্বরে বলল, আপনারা প্রমাণ দেখতে চান? ঠিক আছে, আমি দেখাচ্ছি। বলেই মীরা তার শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা রিয়াদের ফোনটা বের করল। এক কোণায় দাঁড়িয়ে থাকা রিয়াদ মনে মনে শিট বলে চোখ বন্ধ করে ফেলল। মীরা যখন তার ফোনটা সহ দরজা লাগিয়ে দিয়েছিল তখনই সে বুঝে গিয়েছিল যে তার খেল খতম। তারপরও সে আশায় ছিল যে মীরা অন্তত ফোনটা বড়দের কাউকে দেখাবে না, সে নিজে শুধু দেখবে। রিয়াদ মনে মনে ভেবে রেখেছিল মীরা সব কিছু দেখে নিলেও পরবর্তীতে মিষ্টি মিষ্টি কথা বলে হাত পা ধরে মাফ চেয়ে নেবে। কিন্তু এখন তো মীরা তার পুরো মানসম্মান ডুবিয়ে দিচ্ছে, এটা সে ওতে দিতে পারে না। মীরা প্লিজ ঘরে চলো, আমরা নিজেরা কথা বলি। বড়দের কেন টানছো এখানে? মীরা কঠিন দৃষ্টিতে তাকালো রিয়াদের দিকে। কান্না ভেজা লাল চোখে এমন দৃষ্টি দেখে রিয়াদ কিছুটা ভয় পেয়ে গেল। মীরা কোনো কিছুর তোয়াক্কা না করে রিয়াদের ফোনের লক খুলে গ্যালারিতে ঢুকল। রিয়াদ এবার অস্থির হয়ে গেল। মীরার কখনো রিয়াদের ফোন ঘাটার অভ্যেস ছিল না, আর নয়তো প্রচণ্ড বিশ্বাস করতে বলে হয়তো ফোন ঘাটত না। তাই রিয়াদ পরকীয়া প্রেমের ব্যাপারে তেমন কোনো সতর্কতা অবলম্বন করেনি, এমনকি সিকিউরিটি লকও দেয়নি কোনো কিছুতেই। গ্যালারিতে ঢুকলে মীরা খুব সহজেই সিক্রেট ফোল্ডারটা খুঁজে পেয়ে যাবে। রিয়াদের শরীরে ঘাম এসে গেল। সে বেপরোয়া হয়ে উঠল মীরার হাত থেকে ফোনটা নেওয়ার জন্য। মীরা বলেছি না রুমে চলো। মীরার দিকে এগিয়ে মীরার হাত ধরতে গেলে মীরার ভাই ঢাল হয়ে দাঁড়ালো রিয়াদের সামনে। আপুকে আগে আপুর কাজটা করতে দিন দুলা ভাই, এরপর আপু ডিসাইড করবে আপু আপনার সাথে রুমে যাবে কি যাবে না। রিয়াদ আর বাড়াবাড়ি করতে পারল না। সে রক্তচক্ষু নিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে বাকি সবার দিকে তাকালো। সবার দৃষ্টি মীরার হাতের ফোনের দিকে। মীরা মিনিট দুয়েকের মধ্যে রিয়াদের সিক্রেট ফোল্ডারটা খুঁজে পেয়ে গেল। এত সহজে পেয়ে গিয়ে তাচ্ছিল্য ভরে একটু হাসল। রিয়াদ তার কুকর্ম লুকাতে কোনোরূপ সিকিউরিটি দেয়নি, তার মানে সে মীরাকে এতটাই বোকা ভাবত? আসলে তো মীরা বোকাই। বোকা না হলে কি আর 2 বছরের মাথায় স্বামীর পরকীয়া ধরা পড়ে? ফোল্ডারে ঢুকে মীরার মাথা ঘুরে গেল। এত ছবি ওই মেয়ের সাথে, যা গণনাম বাইরে। সারা রাত ফোনটা মীরার কাছে থাকলেও সে একা একা ফোন চেক করতে সাহস পায়নি। সে ছলছল চোখে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। চোখের পানির কারণে ভাষা হয়ে এলো ছবিগুলো। মীরার মা ওর হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দেখে আটকে উঠলেন। হায় আল্লাহ! মীরার বাবা ছু মেরে ফোনটা নিয়ে গেল নিজের হাতে। একে একে সবাই দেখল। রিয়াদের মা ছেলের কর্মকাণ্ড দেখে শাড়ির আঁচল মুখে গুজে কাঁদতে থাকলেন। রিয়াদের বাবা উঠে গিয়ে ছেলের গালে সপাটে চড় বসিয়ে দিলেন। তিনি তেড়ে গিয়ে ছেলেকে কিল ঘুষে মারতে চাইলে মীরার ভাই তাকে ধরে শান্ত করে সোফায় বসিয়ে দিল। ছেলের কাজে লজ্জিত হয়ে মাথায় হাত রেখে বসে রইলেন তিনি। চড় খেয়ে রিয়াদ দেয়ালে এক হাত রেখে সেখানে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার ধারণাতেও ছিল না এমন কিছু ঘটবে আজকে। এত রাতে উঠে কথা বলতে যাওয়ার জন্য আফসোস হলো তার। আজ কথা বলতে চায়নি সে, কিন্তু ওর প্রেমিকার জোড়াজুড়িতেই কথা বলতে হয়েছিল। সেটাই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। নীরবতা ভাঙলেন রিয়াদের বাবা। বেয়াই সাহেব, আমি আপনার কাছে লজ্জিত। আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আমার ছেলেও মাপ চাইবে। ও একটা ভুল করে ফেলেছে, আমরা ওর ভুল শুধরে নেব। দরকার হলে ওনাকে ক্ষত দেবে। বৌমার পায়ে ধরে মাপ চেয়ে তবেই সংসার শুরু করবে, তার আগে নয়। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, দাঁড়িয়েছিস কেন? বৌমার পায়ে ধরে ক্ষমা চেয়ে বৌমাকে নিয়ে ঘরে যা। একদম না, ওই চরিত্রহীন আমাকে দ্বিতীয়বার ছুবে না। ক্ষমা করে দাও বৌমা, তুমি যার শাস্তি দেবে ও তাই মাথা পেতে নেবে। এরপরও আর কখনো এমন করবে না, আমরা তোমাকে কথা দিলাম। আপনার ছেলের জন্য একটাই শাস্তি মা, আর এটা দিতে পারলে তবেই আমি শান্তি পাবো। অবশ্যই অবশ্যই, তুমি যা বলবে তাই ও মাথা পেতে নেবে। বলো মা, তুমি কি চাও? মীরা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্নার বেগ আটকালো। নিজেকে কিছুটা সামলে কান্না ভেজা কঠিন কণ্ঠে বলল, ডিভোর্স চাই আমি। ডিভোর্স চাই। বাক্যটা রিয়াদের কানে ঢুকতেই সে ঝট করে ঘুরে তাকালো মীরার দিকে।
মীরা শূন্য দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে কোনো অনুভূতির লেশ মাত্র নেই। রিয়াদের বুকের ভেতরে হুট করে কেমন জানি একটা লাগলো। তার বিশ্বাস করতে কষ্ট হলো যে মীরা ডিভোর্স চাইতে পারে। মীরার মতো নরম স্বভাবের মেয়ে এত কঠিন সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? মীরার কথা শুনে আমেনা বেগম আতকে উঠে বললেন, এসব কি বলছো বৌমা? মীরার বাবা মাও বিস্ময়ে তাকালো মীরার দিকে। স্বামী পাগল মেয়ে যে এত সহজেই এত বড় সিদ্ধান্ত নিবে তা তারাও ভাবেনি। রিয়াদের বাবা চমকে গেলেন মীরার মুখে এমন কথা শুনে। তিনি এরকম কথা আশা করেননি। ডিভোর্স হলে আরেকবার লোক জানাজানি হয়ে গেলে মান সম্মানের কিছুই বাকি থাকবে না। তাই তিনি ঘরোয়াভাবে ব্যাপারটা নিষ্পত্তি করতে চান। ভেতরে ভেতরে তিনি অনেকটা ঘাবড়ে গেলেও বাইরে সেটা প্রকাশ করলেন না। রাগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বৌমা। এখন তোমার মনের অবস্থা ভালো না, তুমি নিজেকে একটু সামলাও, তারপর বুঝে শুনে সিদ্ধান্ত নাও। আমি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। আমি এই মুহূর্তে আমার বাবা মায়ের সাথে চলে যাব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করুন। মীরার কঠিন কথায় পুরো ঘরে পিন পতন নীরবতা নেমে আসলো। মীরার বলিষ্ঠ কণ্ঠস্বরে এমন কথা শুনে রিয়াদের অন্তর কেঁপে উঠল। সে বুঝতে পারল কি ভুল সে করেছে। সে কোনো কিছু না ভেবেই মীরার সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। হাত জোড় করে মিনতি করে বলল, এত বড় সিদ্ধান্ত নিও না মীরা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার মনে কোনো কষ্ট দিব না। একটাবার বিশ্বাস করে দেখো, এরপরও যদি বিশ্বাস ভাঙি তখন যা শাস্তি দিতে চাও দিও। বলো মীরা, ক্ষমা করেছো? মীরার মুখের ভাবভঙ্গির তেমন কোনো পরিবর্তন হলো না। রিয়াদের কথায় তার চোখের পাপড়ি পর্যন্ত নড়ল না। রিয়াদ কম্পমান চোখে উত্তরের অপেক্ষায় মীরার দিকে তাকিয়ে রইল। কিন্তু মীরার ইস্পাত কঠিন মুখভঙ্গি দেখে তার অন্তরের কাঁপুনি আরও বেড়ে গেল। শুকনো ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিল রিয়াদ। তারপর দু হাত দিয়ে মীরার পা জড়িয়ে ধরল। কাদো কণ্ঠে বলল, তুমি এত কঠিন হতে পারো না মীরা। আমাকে না তুমি ভালোবাসো? ভালোবাসার দোহাই দিয়ে মাফ করে দাও। একবার মাফ করে দিয়ে দেখো, আমাদের সুন্দর একটা সংসার হবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে। কয়েক ঘন্টা আগেও না তুমি বাচ্চার কথা বলছিলে? মীরার মুখে বাচ্চার কথা শোনা মাত্রই মীরার মাথায় আগুন জ্বলে গেল। সে দু হাত দিয়ে সজোরে ধাক্কা দিয়ে রিয়াদকে সরিয়ে দিয়ে শটান দাঁড়িয়ে পড়ল। রিয়াদ এক হাত ফ্লোরে ভর দিয়ে কোনো মতে নিজেকে সামলালো। সে বিস্ময় নিয়ে তাকালো রাগে ফুঁসতে থাকা মীরার দিকে। কাপুরুষ, চরিত্রহীন, কি ভেবেছিস তোর মিষ্টি কথায় আমি সব ভুলে যাব? কখনোই না। বাচ্চার দোহাই দিয়ে, ভালোবাসার দোহাই দিয়ে তুই আমাকে আটকাতে পারবি না। আমি এক্ষুনি এক কাপড়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। মীরা বড় বড় পা ফেলে দরজার দিকে এগিয়ে যেতে চাইলে রিয়াদ ফ্লোরে বসা অবস্থায় হামাগুড়ি দিয়ে মীরার পা ধরে ফেলল। মীরা থামল না। সে রিয়াদের হাতে লাথি মেরে পা ছাড়িয়ে নিয়ে দরজা খুলে দ্রুত পায়ে বেরিয়ে গেল। মীরার ভাইও ছুটে গেল বোনের পিছু পিছু। রিয়াদের বাবা মা এতক্ষণ হতবাক হয়ে সব দেখছিলেন। মীরা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমেনা বেগম হাহাকার করে উঠলেন। তিনি মীরাকে আটকানোর জন্য সোফা থেকে উঠে মীরার পিছু পিছু ছুটে যেতে চাইলেন, কিন্তু পারলেন না। দরজার কাছে যাওয়া মাত্রই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। রিয়াদ স্থির হয়ে বসে রইল ফ্লোরে। প্রথমে মীরাকে বাড়ি থেকে চলে যেতে দেখল, আর এখন নিজের অসুস্থ মাকে জ্ঞান হারিয়ে পড়ে যেতে দেখল। সমস্ত ঘটনায় রিয়াদ পাথর হয়ে গেল। সবকিছু এত তাড়াতাড়ি এলোমেলো হয়ে যাবে সে ভাবেনি। মীরাকে আটকানো সম্ভব হয়নি। সে সবকিছু ছেলে ছুঁড়ে চলে গেছে। রিয়াদ একা ঘরে স্থির হয়ে বসে আছে। আমেনা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও চোখে মুখে পানি দেওয়ার পরপরই ওনার জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু রিয়াদের বাবা কোনো রিস্ক নিতে চাননি। তাই তিনি হাসপাতালে নিয়ে গেছেন আমেনা বেগমকে। পুরো বাসায় রিয়াদ এখন একা। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে মীরা তাকে একা ফেলে চলে গেছে। রাত থেকে সকাল পর্যন্ত পুরোটা সময় তার বিশ্বাস ছিল মীরাকে বুঝিয়ে শুনিয়ে মাফ চেয়ে নেওয়া যাবে, কিন্তু মীরা যে এতটা কঠিন হতে পারে তা তার ধারণাতেও ছিল না। রিয়াদের বাবা আমেনা বেগমকে নিয়ে হাসপাতাল থেকে ফিরে এলেন। দুজনের চেহারার অবস্থায় মলিন। হাসপাতাল থেকে ফেরার পথে মীরাদের বাসায় গিয়েছিল দুজনেই। মীরাকে আবারও বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ফল হলো না। রিয়াদ বাবা মার সামনে গিয়ে দাঁড়ালো। এখন শরীরটা কেমন মা? আমেনা বেগম তীর্যক দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। সেই দৃষ্টিতে শুধুই ঘৃণা। ছেলের কথার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে ঘরে চলে গেলেন। রিয়াদের বাবাও কোনো রকম কথা না বলে স্ত্রীকে অনুসরণ করলেন।
রিয়াদ কিছুক্ষণ অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। এরপর কি মনে করে রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসে বসে সারাক্ষণ মীরার সাথে কথা বলার চেষ্টা করে গেল, কিন্তু মীরা ফোন তুলল না। এমনকি এক পর্যায়ে মীরা ফোন সুইচড অফ করে দিল। রিয়াদ তাও থামল না। মীরার বাসার প্রতিটা ফোনে কল দিল। কল দিয়ে অনুনয় করল মীরার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য, কিন্তু মীরা কথা বলল না। এক পর্যায়ে প্রত্যেকেই বিরক্ত হয়ে রিয়াদের নাম্বার ব্লক করে দিল। অফিস শেষ হতেই রিয়াদ ছুটে গেল মীরাদের বাড়িতে, কিন্তু বাড়ির দরজায় বড় একটা তালা ঝুলানো। রিয়াদ অনেকক্ষণ সিঁড়িতে অপেক্ষা করল, কিন্তু ওরা ফিরল না। ফোনে কল করেও লাভ হলো না, কারো ফোনেই কল ঢুকল না। প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করেও তেমন কিছু জানা গেল না। রিয়াদ বাড়ি ফিরল রাত 10টায়। দরজা খুলে বিধ্বস্ত রিয়াদকে দেখে আমেনা বেগম আতকে উঠলেন। রিয়াদ রোবটের মতো আমেনা বেগমকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আমেনা বেগম কয়েকবার দরজায় নক করলেও দরজা খুলল না। ঘরে ঢুকে ওই অবস্থাতেই সে বিছানায় শুয়ে পড়ল। আগের মতো সব ঠিক থাকলে এতক্ষণে মীরার কাছে কয়েক দফা বকা খেতে হতো দেরি করার জন্য। মীরা ওকে ঠেলে ঠুলে পাঠাতো ফ্রেশ হতে, কিন্তু এখন মীরা নেই। বাইরের সামান্য সুখের জন্য সে তার ঘরের অফুরন্ত সুখ হারিয়েছে। এই কথা মনে আসতেই রিয়াদের মাথায় আসলো তার প্রেমিকা আজ সারাদিন একবারের জন্য কল করেনি। গতরাতে কল কাটার পর তার আর কোনো খবর নেই। মেয়েটি কি রিয়াদের অবস্থা বুঝতে পেরেছে? না, ওর তো বুঝার কথা না। রিয়াদ বিছানে উঠে বসল, ফোন বের করে কল করল তার প্রেমিকাকে। ঘরের সুখ যেহেতু চলে গেছে, তাই বাইরের সুখ দিয়েই মনটাকে ভুলানো যাক। কিন্তু কল করে সে আশাহত হলো, তার প্রেমিকার নাম্বার বন্ধ। রাগে দুঃখে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। টানা ৩-৪ দিন মীরার বাসায় গিয়েও তাদের কাউকেই পেল না রিয়াদ। এমনকি ফোনেও কল করে কোনো লাভ হলো না। সবাই তার নাম্বার ব্লক করে রেখেছে। অন্য নাম্বার থেকে কল করলে রিয়াদের সাথে ভালোভাবে কথা বলে না, কোনো প্রশ্নের উত্তরও দেয় না কেউ। 5 দিনের মাথায় মীরাদের বাসায় গিয়ে দেখল দরজায় আর তালা ঝুলানো নেই। রিয়াদ অস্থির হয়ে কলিং বেল টিপতে থাকলো। দরজা খুললেন মীরার বাবা। এতবার কলিং বেল টিপায় তিনি বেজায় বিরক্ত হয়েছেন। রিয়াদকে দেখে তার কপালের ভাঁজ শিথিল হলো। তুমি এইখানে? আসসালামু আলাইকুম বাবা। গত কয়েকদিন যাবৎ আপনাদের খোঁজে অনেকবার এসেছি, কিন্তু পাইনি। আপনাদেরকে কল করেও কোথায় গিয়েছেন তা জানতে পারিনি। আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম, গতকাল রাতে ফিরেছি। মীরার মানসিক অবস্থার উন্নতির জন্য জায়গা পাল্টানোর প্রয়োজন ছিল। রিয়াদের মনে কিছুটা আশার সঞ্চার হলো। যেহেতু অন্য জায়গা থেকে ঘুরে এসেছে, এখন নিশ্চয়ই মীরার মনটা একটু ভালো। এখন পা ধরে মাফ চেয়ে সব ঠিকঠাক করে নেওয়ার সুযোগ রয়েছে। আমি মীরার সাথে দেখা করতে এসেছি, ওর সাথে আলাদা একটু কথা বলতে চাই। মীরা বান্ধবীদের সাথে দেখা করতে গিয়েছে, কখন ফিরবে জানি না। তোমার মন চাইলে তুমি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করো। রিয়াদের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল মীরার বাবা। রিয়াদ হতভম্ব হয়ে গেল এমন কাজে। সে ভেবেছিল অন্তত ভিতরে নিয়ে বসতে দিবে। একসময় এই বাড়িতে তার কত কদর ছিল। মেয়ে জামাই বলে যত্নের শেষ ছিল না, আর আজ ঘরে ঢুকতে পর্যন্ত দেয়নি। রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসলো। রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসে অপেক্ষা করতে লাগলো মীরার জন্য। মীরা ফিরল আরও 1.5 ঘন্টা পর। চায়ের দোকানে বসে লাল থ্রিপিস পরিহিত সাজগোজ করা মীরাকে চিনতে অসুবিধা হলো না রিয়াদের। মীরা খুব হাসি খুশি মেজাজে একটা রিক্সা থেকে নামলো, নেমে হাত নাড়িয়ে বিদায় দিল রিক্সায় বসে থাকা বান্ধবীকে। রিক্সাটা চলে যেতে অবধি রিয়াদ অপেক্ষা করলো চায়ের দোকানে। রিক্সাটা চলে যেতেই সে মীরার রাস্তা আটকে দাঁড়ালো। পা থেকে মাথা পর্যন্ত মীরাকে পর্যবেক্ষণ করে সে অবাক হলো। এত তাড়াতাড়ি মীরা নিজেকে সামলে ফেলল। বিন্দু পরিমাণ শোকের ছায়া পর্যন্ত নেই তার মাঝে। মীরা রিয়াদকে দেখে প্রথমে চমকে গিয়েছিল, সেকেন্ডের মাঝেই তার মুখভঙ্গি পরিবর্তন হয়ে কঠিন হয়ে গেল। রাস্তা ছাড়ো, যেতে দাও। মীরা প্লিজ আমার কথা শোনো, চলো একসাথে বসে একটু কথা বলি। নেভার। তোমার সাথে আমার কথা হবে কোর্টে, ডিভোর্স লয়ারের সামনে। যদি ভেবে থাকো মিষ্টি কথায় আমাকে ভুলিয়ে দেবে, তবে ভুল ভাবছো। আমি মিষ্টি কথায় ভুলবো না, এক চুলও ছাড় দেব না। একবার ক্ষমা করে দাও, আমি শুধরে যাব। কোনোদিন আর কোনো কষ্ট দিব না তোমায়। মীরা রিয়াদের কথায় মুখ ঝামটা দিয়ে রিয়াদকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে রিয়াদ মীরার হাত চেপে ধরল। কঠিন বজ্রমুষ্টি ছাড়ানোর জন্য
মীরা হাত মুচড়ালো, কিন্তু এতে মুষ্টি আরও কঠিন হলো। এত তেজ কেন দেখাচ্ছ? ডিভোর্স দিতে চাও? খুব শখ। সমাজে ডিভোর্সি মেয়েদের অবস্থা জানো? ডিভোর্স দেওয়ার পর মানুষের কথা সহ্য করতে হবে তোমাকে। আধা বুড়ো কাউকে ধরে বিয়ে করিয়ে দেবে, তখন মজা বুঝবে। মানলাম আমার দোষ আছে, আমি ক্ষমা চাচ্ছি তার জন্য, কিন্তু ডিভোর্সের কথা তুমি বলো কোন হিসেবে? এরকম একটু একটু দোষ সব পুরুষেরই থাকে, তাই বলে কি সব মেয়েরা ডিভোর্স দিয়ে দিচ্ছে স্বামীকে? শুনো, সোনার আংটি যেমন বাঁকা হলেও দাম কমে না, তেমনি পুরুষেরও এরকম একটু একটু দোষ থাকলে কিছু হয় না, বুঝেছো? ছাড়ো আমার হাত, এখানে অসভ্যত করো না। ছাড়বো, তবে এক শর্তে। তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি ফিরে যাবে এবং সব ভুলে আগের মতো লক্ষ্মী মেয়ের মতো সংসার করবে। আর আশেপাশের কাউকে এই ব্যাপারে কিছু বলবে না। কেউ জেনেও থাকলে বলবে এটা ভুল বোঝাবুঝি ছিল। মীরা ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। তোর সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তোর সাথে আবার সংসার শুরু করার প্রশ্নই আসে না। এটা বলেই মীরা একদলা থুথু ছুঁড়ে দিল রিয়াদের মুখে। এরপর দৌড়ে গেট পেরিয়ে বাসার ভেতর চলে গেল। গায়ে মুখে থুথু নিয়ে রিয়াদ আহম্মকের মতো দাঁড়িয়ে রইল। চায়ের দোকান থেকে হালকা হাসির শব্দ কানে আসলো তার। মীরা হাঁপাতে হাঁপাতে দরজায় করাঘাত করল। ভেতর থেকে মীরার বাবা ভাবলেন রিয়াদ বোধহয় আবার এসেছে। তুমি খামোখা বিরক্ত করছো রিয়াদ, মীরা বাড়িতে নেই। কথা শেষ করে উনি মীরাকে দেখে বিস্মিত হলেন। বড় বড় শ্বাস ফেলে মীরা এক প্রকার দৌড় দিয়ে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে তার বাবার দিকে তাকিয়ে বলল, ওই চরিত্রহীন আমার রাস্তা আটকে দাঁড়িয়েছিল বাবা, ও আমাকে ভয় দেখিয়ে নিয়ে যেতে চাইছিল ওর সাথে। মীরার বাবা রাগান্বিত হলেন। বাইরে গিয়ে রিয়াদের সাথে বোঝাপড়া করতে চাইলে মীরা তাকে আটকালো। বাবা মেয়ের কথাবার্তায় মীরার মা বের হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মীরার বাবা হাত নাড়িয়ে বললেন, রিয়াদ এসেছিল, আমি তাকে মীরা বাসায় নেই বলে চলে যেতে বলেছিলাম। এখন শুনছি সে নাকি মীরাকে রাস্তায় আটকে রেখেছিল, ভয় দেখিয়ে নিয়ে যেতে চাইছিল ওর সাথে। মীরার মা সব শুনে বললেন, ছেলেটাকে আরেকটা সুযোগ কি দেওয়া যায় না? এতদিনে সুখের সংসারটা এভাবে ভেঙে দেওয়াটা কি উচিত হবে? মীরার বাবা খানিকক্ষণের জন্য একটু থমকে গেলেন। মিয়ার দিকে তাকিয়ে দেখলেন মেয়েটা কাঁদছে, ফোঁটায় ফোঁটায় পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। হয়তো সাজানো সংসারটার মায়া এখনো ত্যাগ করতে পারেনি। আমার মেয়েটা সবে একটু নিজেকে গুছিয়ে নিয়েছিল, এর মধ্যে আবারও এই ছেলে এসে কাঁদিয়ে দিয়ে গেল। শোনো মীরার মা, যার জন্য আমার মেয়ে গত কয়েকদিন যাবৎ লাগাতার চোখের পানি ফেলেছে, তাকে আমি কখনো ক্ষমা করব না। মীরার বাবা জোরে জোরে পা ফেলে ভেতরে চলে গেলেন। মীরা নিজেকে আর ধরে রাখতে পারল না। হাতে থাকা শপিংয়ের ব্যাগগুলো ফেলে দিয়ে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। মীরার মা দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ডেকেও মেয়েকে দিয়ে দরজা খোলাতে পারলেন না। মীরা কোনো কথাতেই কোনো উত্তর দিল না, কেবল ভেতর থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ ভেসে আসলো। রিয়াদ বাসায় ফিরল সন্ধ্যার পর। বাসায় না ঢুকে সে সোজা ছাদে চলে গেল। সেখানে পায়রা করতে করতে একটার পর একটা সিগারেট টানতে লাগলো। তার মাথায় আগুন জ্বলছে। মীরার এত সাহস কিভাবে হলো? বিয়ের পর থেকে কোনোদিন সে তার মুখের উপর কথা বলেনি, কোনো কথার অবাধ্য হয়নি। সেই নরম স্বভাবের মেয়ে আজ কিনা তাকে তুইতুকারি করল, গায়ে থুথু ছুঁড়ে মারল। এত বড় স্পর্ধার ওর! রিয়াদ ঠট থেকে জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলল। তার রাগান্বিত মুখ দেখে মনে হচ্ছে যেন সে মীরাকেই পিষে ফেলতে চাচ্ছে। সে ছাদের এক কোনায় বসে ভাবতে লাগলো কি করা যায়। এমন সময় মনে পড়ল তার প্রেমিকার কথা। এই মুহূর্তে মাথা ঠান্ডা করতে হলে তার প্রেমিকার সাথে সময় কাটানো প্রয়োজন। পকেট থেকে ফোনটা বের করে ফোনের দ্বিতীয় সিমটা চালু করলো। সিমটা এতদিন অফ করে রেখেছিল। এইটা দিয়েই সে তার প্রেমিকার সাথে যোগাযোগ করত। কন্ট্যাক্ট লিস্ট থেকে তার প্রেমিকার নাম্বারটা বের করলো। নাম্বারটা সে সেভ করেছিল তার অফিসের ম্যানেজারের নাম দিয়ে। তাই এই নাম্বার থেকে কল আসলে মীরা তড়িঘড়ি করে ফোনটা নিয়ে আসতো রিয়াদের কাছে। কত সুন্দর সব জ্বলছিল, বিন্দুমাত্র সন্দেহ মীরা করতে পারেনি। অথচ এক রাতের একটা ভুল সব কিছু তছনছ করে দিল। রিয়াদের নিজের উপর প্রচণ্ড রাগ পেল। সেদিন যদি ছাদে এসে কথা বলতো তাহলে এই দিন আসতো না। এত সব ভাবাভাবি বাদ দিয়ে রিয়াদ কল দিল তার প্রেমিকার নাম্বারে। দুবার রিং হতেই রিসিভ করলো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে ওপাশ থেকে দ্বিধা নিয়ে তার প্রেমিকা বলল, হ্যালো, কেমন আছো? ওহ রিয়াদ বেবি, অবশেষে তুমি কল করলে। সেই রাতের পর থেকে আমি তো চিন্তায় অস্থির।
ওই দিন ফোনে আমি সমস্ত কিছুই শুনতে পেয়েছিলাম। তখনই বুঝেছিলাম তুমি ধরা পড়ে গেছো, তাই নিজে থেকে আর যোগাযোগ করার চেষ্টা করিনি। ভালো করেছো। তুমি ফ্রি থাকলে চলো কাল দেখা করি। রিয়াদের কথা শুনে অ্যানা নিশ্চুপ হয়ে গেল। রিয়াদ অধৈর্য হয়ে রাগী কণ্ঠে বলল, কি ব্যাপারে না, তুমি কি আমার সাথে দেখা করতে চাও না? অ্যানা সাথে সাথে উত্তর দিল। এবার সে কামুক কণ্ঠে বলল, অবশ্যই চাই বেবি, তোমাকে কাছে পেতে আমি মরিয়া হয়ে আছি। কাল সময় বের করা যাবে কিনা তাই ভাবছিলাম, কারণ ভার্সিটিতে কাল ক্লাস আছে। রিয়াদ লম্বা করে শ্বাস টানল। সব কিছুতেই শুধু ঝামেলা আর ঝামেলা। অ্যানা একটু চিন্তা করে বলল, কাল না পারলে পরশু অবশ্যই দেখা হবে, কেমন? রিয়াদ কোনো উত্তর না দিয়ে ঠাস করে ফোন কেটে দিল। শেষবারের মতো আরেকটা সিগারেট খেয়ে তারপর বাসায় আসলো। কলিং বেল চাপতেই আমেনা বেগম দরজা খুলে দিলেন। রিয়াদ কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে দ্রুত তার ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঘরের দরজার সামনে যাওয়ার আগেই রিয়াদের বাবা তাকে থামিয়ে দিলেন। রাশভারী কণ্ঠে বললেন, দাঁড়াও। রিয়াদ দাঁড়িয়ে পড়ল সামনের দিকে মুখ করে। রিয়াদের বাবা সোফায় বসে কঠিন স্বরে বললেন, অফিস শেষ হয়েছে তো অনেক আগেই। এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুদের সাথে। আর কত মিথ্যা বলবে? তুমি মীরাদের বাড়িতে গিয়েছিলে এবং মীরাকে রাস্তায় আটকে রেখে হুমকি ধামকি দিয়েছো। মীরার বাবা আমাকে কল করে সব বলেছেন। রিয়াদ চোখ বন্ধ করে শ্বাস টানল। তারপর তার বাবার দিকে ফিরে বলল, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আনতে গিয়েছিলাম, কিন্তু ও আমার কথা শুনছিল না, তাই একটু রাগারাগি হয়েছে, এর বেশি কিছু না। স্বামী স্ত্রীর মাঝে এমন হয়। স্বামী স্ত্রীর সম্পর্কে কি আর আছে? তুই তো সব শেষ করে দিয়েছিস। রিয়াদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রিয়াদের মা আবার বললেন, এলাকায় কানাফুসা শুরু হয়ে গেছে। সবাই আমাকে জিজ্ঞেস করছে বৌমার ব্যাপারে। বলেছি ছেলের সাথে ঝগড়া করে রাগ করে বাপের বাড়ি গেছে, কয়েকদিনের মাঝেই চলে আসবে। এরপরও মানুষের কথা থামছে না। কাল তুমি আমাদের সাথে মীরার বাড়িতে যাবে। যেভাবে হোক মীরার রাগ ভাঙাবে। দরকার পড়লে পায়ে ধরে ওকে ফিরিয়ে আনবে, বুঝেছো? রিয়াদ অনেক উপমানিত অনুভব করল। কয়েক ঘন্টা আগে মীরা ওর দিকে থুথু ছুঁড়ে দিয়েছে, এলাকার মানুষ হাসাহাসি করেছে, আর এখন জন্মদাতা বাবা বউয়ের পা ঝরতে বলছে। পুরুষ হিসেবে আর কোনো মান সম্মান রইল না। কি বলেছি? যেভাবেই হোক তুমি বৌমাকে ফিরিয়ে আনবে, সংসার করবে এবং এলাকার সবার মুখ বন্ধ করবে। এইভাবে মান সম্মান গেলে এই এলাকার মুখ দেখাতে পারবো না। বাবার কথা শেষ হতেই রিয়াদ ঘরে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। গলায় ঝুলে থাকা টাইটা একটানে খুলে ছুঁড়ে ফেলল ফ্লোরে। প্রচণ্ড হতাশায় মাথায় দুহাত চেপে বসে রইল। মীরাকে এত অনুরোধ করেও কাজ হয়নি, এমনকি তাকে হুমকি দিয়েও মন গলানো সম্ভব হয়নি। কাল কি মীরা আর তার পরিবারকে মানানো সম্ভব? আবার যদি উপমানিত হতে হয়? রিয়াদের হুট করে মেজাজ খারাপ হয়ে গেল। বিছানা থেকে উঠে কোমরে দুই হাত রেখে ঘরের ভেতর পায়চারি করতে করতে বলল, কি এমন করেছি আমি? হ্যাঁ, এরকম একটু একটু সবাই করে। আমি তো বলেছি আর হবে না, তারপরও এত গোমর কিসের? এমন নয় যে আরেকটা বউ বিয়ে করে এনেছি। রিয়াদ কিছুক্ষণ ভাবল, তারপর আবার বিছানায় বসে ফোন বের করে কল করল। ফোন কানে চেপে ধরে বলল, হ্যালো এনা, কাল দেখা করতে হবে না, পরের সময় বের করে দেখা করব। বলেই কল কেটে দিল। কল কেটে দিয়ে সে মনে মনে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক মীরাকে ফিরিয়ে আনবে সে। নিজের মান সম্মানের প্রশ্ন এখানে। মীরাকে ফিরিয়ে আনতে না পারলে সবার কাছে সে চরিত্রহীন হবে। তাই অভিনয় করেও হলো মীরাকে সে ফিরিয়ে আনবে। মীরার বাসায় রিয়াদ আর তার বাবা মা বসে আছে। তাদের সামনে মীরার বাবা মা আর ভাই। মীরাকে তাদের আসার কথা জানানো হলেও সে সামনে আসেনি, দরজা আটকে বসে আছে। রিয়াদের বাবা মা দুজনেই মীরার বাবা মাকে অনেক অনুরোধ করে বুঝানোর চেষ্টা করল। মীরার বাবা মা প্রথমে শক্ত থাকলেও আস্তে আস্তে কিছুটা নরম হলেন। রিয়াদ অত্যন্ত বিনয়ের পরিচয় দিতে গিয়ে শ্বশুরের হাত পায়ে ধরল। মীরা না চাইলেন এখানে আমার কিছুই করার নেই। ও যদি রাজি হয় তোমার সাথে যেতে, তাহলে মেয়ের ভালোর জন্য সেটা আমি বিবেচনা করে দেখতে পারি। আমি মীরাকে রাজি করাবো, প্রয়োজন পড়লে ওর দেওয়ার সমস্ত শাস্তি আমি মাথা পেতে দিব। রিয়াদ উঠে গিয়ে মীরার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মীরাকে ডাকল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। মিনিট পাঁচেক যাবৎ দরজায় কড়া নেড়েও যখন কাজ হচ্ছিল না, তখন রিয়াদের আর ধৈর্যে কুলালো না। সে এমনভাবে দরজায় আঘাত করতে লাগলো যেন সে দরজা ভেঙে ফেলবে। আমেনা বেগম ছেলের উত্তেজনা দেখে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ছেলের কাছে এসে ছেলেকে থামালেন।
মীরার বাবা মার দিকে তাকিয়ে হেসে বললেন, মীরা হয়তো রিয়াদের উপর অভিমান করে দরজা খুলছে না, আমি একটু চেষ্টা করে দেখি। রিয়াদ বিক্ষিপ্ত মেজাজে সোফা এসে বসে পড়ল। তার নিজেকে খুব ছোট লাগছে। এতবার ডাকার পরেও মীরা দরজা খুলল না। সে তো ক্ষমা চাইতেই এসেছে, একটু ভদ্রতা কি দেখানো যেত না? আমেনা বেগম বেশ কয়েকবার দরজায় কড়া নেড়ে ডাকলেন, অনেক ইমোশনাল কথাবার্তা বললেন। এক পর্যায়ে আস্তে করে মীরা দরজা খুলল। আমেনা বেগমের সাথে মীরার মাও ঘরে ঢুকলেন। রিয়াদ একবার চোখ তুলে মীরার ঘরের দরজার দিকে তাকালো। দরজার ফাঁক দিয়ে দেখল আমেনা বেগম আর মীরার মায়ের মাঝখানে বসে মীরা ফুপিয়ে কান্না করছে। আমেনা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিয়াদ কিছুটা স্বস্তি পেল, কিছুটা হলেও পজিটিভ সাইন দেখতে পাচ্ছে সে। এইভাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেলে মীরাকে নিয়ে যেতে আর বাধা থাকবে না। রিয়াদের বাবা মীরাকে সাথে নিয়ে যেতে চাইলে মীরার বাবা রাজি হলেন না। তিনি মীরার সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে তারপর তাদেরকে জানাবেন। রিয়াদের বাবা যাওয়ার সময় উনার কাঁধে হাত রেখে বললেন, ভাই সাহেব, আমরা সবাই সমাজে থাকি, একবার মান সম্মানে দাগ লাগলে মুখ দেখানোর দায় হয়ে যাবে, আপনারও মান সম্মান যাবে। আপনি মেয়ের বাবা, আশা করবো আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। রিয়াদরা চলে গেল। রাতে শোয়ার আগে মীরার বাবা রিয়াদের বাবার বলে যাওয়া কথাগুলো তর্জমা করতে লাগলেন। মীরার মাকে ডেকে বললেন, মীরা কি কিছু বলেছে? ও কি চায়? ও তো শুধু কান্নাকাটি করছে। রিয়াদকে ও দ্বিতীয়বার বিশ্বাস করতে চাচ্ছে না। মীরার বাবা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, এলাকার মানুষজন মীরার ব্যাপারটা নিয়ে প্রশ্ন করছে, কাউকেই জবাব দিতে পারছি না। আত্মীয় স্বজন কল করে সাজেশন দিচ্ছে যেন ডিভোর্স না হয়। মেয়ে ডিভোর্স হলে বিয়ে দিতে নাকি সমস্যা হবে। কি করব বুঝতে পারছি না। স্বামীর কপালে চিন্তার ভাঁজ দেখে মীরার মা বললেন, এত সুন্দর সংসার আমার মেয়ের, মা হয়ে সেই সংসার ভেঙে যাক তা আমি চাই না। রিয়াদ যদি নিজেকে শুধরে নিয়ে ভবিষ্যতে এমন না করার প্রতিশ্রুতি দেয় তবে তো সমস্যা দেখি না। মেয়ে একবার ডিভোর্স হলে হয় এক বাচ্চার বাপ, আর নয়তো বয়স্ক কারোর কাছেই বিয়ে দিতে হবে। মীরার বাবা সব শুনলেন কিন্তু কিছু বললেন না। সব কিছু মিলিয়ে তিনি দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন। সিদ্ধান্ত নিলেন কাল সকালে মীরার সাথে এই ব্যাপারে কথা বলবেন। সকালে মীরা এই ব্যাপারে কথা শুনতেই চুপ হয়ে গেল। মীরার বাবা মেয়ের মাথায় হাত রেখে অনেক কিছুই বোঝালেন। বললেন, মারে একটা সুযোগ দিয়ে দেখ, হয়তো সে তার ভুল বুঝে আর এমন করবে না। একটা সংসার ভেঙে যাওয়া তো সহজ ব্যাপার না, তোকে সারাটা জীবন এর ফল ভোগ করতে হবে। আর যদি সে একই কাজ আবারও করে তখন? ভরসা রাখ মা, নেগেটিভ চিন্তা করিস না। এত সুন্দর সংসারটা একবার ভুলে ভেঙে দিস না, আর একটা সুযোগ দে মা। ঠিক আছে, তবে তাই হোক, আমি ফিরে যাব। তবে পরের বার এমন হলে আমি আর তোমাদের কাছে ফিরে আসব না। হয় আত্মহত্যা করব, নয়তো যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব। এটা বলে মীরা উঠে চলে গেল। মেয়ের কথা শুনে মীরার বাবা মা দুজনে কিছুক্ষণ থ হয়ে বসে রইলেন। কিন্তু মেয়ের কথাটা এতটা আমলে নিলেন না। যে করেই হোক মেয়ের সংসার আবার জোড়া লাগাতে বদ্ধপরিকর তারা। সন্ধ্যায় কল দিয়ে রিয়াদের বাবাকে জানিয়ে দিলেন মীরার সিদ্ধান্তের কথা। রিয়াদের বাবা খুশি হয়ে তখনই আসতে চাইলেন মীরাকে নিতে, কিন্তু মীরার বাবা জানালেন এভাবে তিনি মেয়ে দিবেন না। যেহেতু এত বড় মনোমালিন্য হয়ে যাচ্ছে তাই ঘরোয়াভাবে একটু খাওয়া দাওয়ার আয়োজন করতে চান, সেজন্য 2 দিন সময় চান। রিয়াদের বাবা 2 দিন সময় দিতে নারাজ। অনেক জোড়াজুড়ির পর তিনি 1 দিন সময় দিতে রাজি হলেন। দেরি করলে কখন আবার মীরার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায় বলা তো যায় না, তাই যত দ্রুত সম্ভব মীরাকে নিয়ে আসতে চান। রিয়াদ খুব খুশি হলো। সে তৎক্ষণাৎ মীরাকে কল করল। দেখল মীরা তার নাম্বার আনব্লক করেছে। 2টো রিং বাজার পর মীরা কল ধরল। প্রথমে মীরা কথা বলতে না চাইলেও রিয়াদ জোর করে ঘন্টা 2 কথা বলে ফেলল। ব্যাপারটাই নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতি পেল সে। মীরা ধীরে ধীরে সহজ হয়ে গেল তার সাথে। শত হোক রিয়াদ তার স্বামী, তার ভালোবাসার মানুষ। রিয়াদের থেকে সে বেশি দিন দূরে থাকতে পারবে না। কথা শেষ করে রিয়াদ একটা বিজয়ী হাসি দিল। অবশেষে সে জিতে গেছে। যেভাবেই হোক মীরাকে আসতেই হচ্ছে তার কাছে। আজ মীরাদের বাড়িতে ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে। রিয়াদের পরিবার নিতে আসবে তাকে। তাদের কাছের কিছু আত্মীয় আর কয়েকজন কাজিন এসেছে। মেয়ে কাজিনরা নিলে মীরাকে হালকা সাজিয়ে দিল। খয়েরি রঙের শাড়িতে মীরাকে দেখতে বউই লাগছিল। অল্প কিছুক্ষণের মাঝেই রিয়াদের বাবা মা এসে পৌঁছালো। রিয়াদ আসেনি, সে অফিস থেকে ছুটি নেয়নি, তাই সে হাফ অফিস করে তারপর চলে আসবে। রিয়াদ মীরাকে বলেছে এখান থেকে নিয়ে যাওয়ার পর অফিস থেকে ছুটি নিয়ে দেশের বাইরে ঘুরতে নিয়ে যাবে, তাই আজ ছুটি নিবে না।
দুপুরের খাবারের সময় হয়ে গেলেও রিয়াদ আসলো না। সে কল করে জানালো জামে পড়েছে, আসতে সময় লাগবে, সবাই যেন দুপুরের খাবার খেয়ে নেয়, তার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। সবাই খুশি মনেই খেতে বসলো, শুধু মীরা খেলো না, সে রিয়াদ আসলে খাবে। দুপুরের খাবারের পর 1 ঘন্টা হয়ে গেলেও রিয়াদের আসার নাম নেই, তাকে কল করেও পাওয়া যাচ্ছে না, তার ফোন অফ। সবাই টেনশনে অস্থির হয়ে গেল, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে হয়ে যায়নি তো? কারণ শেষবার রিয়াদ যখন কথা বলেছিল তখন রাস্তার গাড়ির আওয়াজ শোনা যাচ্ছিল। মীরার বাবা দ্রুত মীরার ভাইকে পাঠালেন রিয়াদের অফিসের দিকে। বাড়ির সবার আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেল। মাঝারি মানের হোটেলটার সামনে দাঁড়িয়ে রিয়াদ ঠোঁট কামড়ে হাসল। ভিতরে তার জন্য অপেক্ষা করছে এনার সাথে আবারও একসাথে হবে এই বিষয়টা মনে করেই তার গা শিরশির করে উঠল। তবে আজই শেষ, মীরার সাথে সবকিছু নতুন করে শুরু করার আগে শেষবারের মতো এনার স্বাদ নিতে চায় সে। এরপর আর কোনোদিন দেখা করবে না এনার সাথে, তাই আজ একটু রয়ে শোয়ে সময় কাটাবে। আর একটু তাড়াতাড়ি আসতে চেয়েছিল সে, কিন্তু রাস্তার জ্যাম দেরি করিয়ে দিল। এখন মীরাদের বাসায় যেতে দেরি হবে, ব্যাপার না, কোনো একটা মিথ্যা কথা বলে দিলেই হবে। রিয়াদ শীষ বাজাতে বাজাতে হোটেলের লবিতে আসলো, এরপর সোজা চলে এলো 3 তলা 305 নাম্বার রুমে। এনা এই রুমেই আছে। রুমের দরজা ধাক্কা দিতেই খুলে গেল। বিছানায় অর্ধনগ্ন এনাকে কামুখী ভঙ্গিতে আধশোয়া হয়ে বসে থাকতে দেখল। রিয়াদকে দেখেই সে মুচকি হেসে একটা হাত বাড়িয়ে দিল। রিয়াদ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল, এইবার তার গলা শুকিয়ে গেল। সে ঝটপট দরজা লাগিয়ে গলা ভিজানোর জন্য এনার দিকে এগিয়ে গেল। রিয়াদ যখন এনার মাঝে পুরোপুরি বুঁদ হয়ে আছে তখনই খট করে একটা শব্দ হলো দরজায়। তীব্র অনুভূতিতে থাকলেও শব্দটা রিয়াদের কানে ঠিকই এলো। শব্দটা হওয়ার 2 সেকেন্ডের মাথায় ঠাস করে দরজাটা খুলে গেল। রিয়াদ আর এনা দুজনেই ভেবাচাকে থিয়ে গেল। রিয়াদ এনার উপর থেকে সরে আসলো, দুজনেই চাদর দিয়ে নিজেদেরকে ঢাকলো। রিয়াদ অবাক হয়ে দেখলো দরজায় তার বাবা আর মীরার বাবা দাঁড়িয়ে আছে, তাদের পাশে মীরা, পিছনে আমেনা বেগম আর মীরার মাও দাঁড়িয়ে আছে। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে রিয়াদের দিকে। মীরা আর্তনাদ করে দুহাতে মুখ ঢেকে ফেলল। মীরার বাসার সবাই যখন রিয়াদের চিন্তায় অস্থির তখন মীরার ফোনে একটা কল আসে। মীরা কলটা পেয়ে ঘাবড়ে গেল, তার মনে অশুভ চিন্তা আসছে। রিয়াদের বাবা মাও ভয় ভয় চোখে তাকিয়ে আছে, কোনো খারাপ খবর নয় তো? মীরা ফোনটা তার শাশুড়ির দিকে এগিয়ে দিয়ে বলল, মা, আপনি ধরুন কলটা। না মা, তুমি ধরো। মীরা কল রিসিভ করে লাউড স্পিকারে দিল। ভেসে আসলো একটা তরুণীর কণ্ঠ। হ্যালো মীরা, কে? আমি তোর বান্ধবী শিলা বলছি। হ্যাঁ শিলা, বল। মীরা কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, তুই কোথায়? আমি বাড়িতে। শিলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আসলে আমি এইমাত্র রিয়াদ ভাইয়াকে দেখলাম, এটা হোটেলে গিয়ে ঢুকলো, ভাবলাম তুইও বোধহয় ওইখানে। এখন তো রিয়াদের হোটেলে যাওয়ার কথা না, তুই বোধহয় অন্য কাউকে দেখেছিস। না মীরা, ওইটা রিয়াদ ভাইয়াই ছিল, কাঁধে অফিসের ব্যাগ। আচ্ছা, কোন হোটেলে দেখেছিস? হোটেলের নামটা জেনেই মীরা কলটা কেটে দিল। তাকিয়ে দেখলো সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। রিয়াদের বাবা মা দুজনই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আজকের দিনে এই সময় তাদের ছেলে হোটেলে কি করছে? নিশ্চয়ই অন্য কাউকে দেখেছে, ওটা রিয়াদ না। তাহলে চলুন ওই হোটেলে দেখে আসি আসল ব্যাপারটা কি। এরপরই সবাই মিলে হোটেলে আসলো। হোটেলের ম্যানেজারকে রিয়াদের ছবি দেখালে সে চিনতে পারলো এবং বলল এই হোটেলেই আছেন তিনি। রুম নাম্বার জানতে চাইলে হোটেল ম্যানেজার বলতে চাইল না। তাহলে বেশ, আমি পুলিশে কল করছি, আপনার হোটেলে অসামাজিক কাজ হওয়ার অভিযোগ জানাচ্ছি। এরপর পুলিশ এসে না হয় রেড দিয়ে বের করবে কোন রুমে আছে এই লোক। হোটেল ম্যানেজার ঘাবড়ে গেলেন। পুলিশ আসলে হোটেলের রেপুটেশন কমে যাবে, তাকে জেলেও যেতে হতে পারে, তাই সে রুম নাম্বারটা বলে দিল। মীরা শুধু রুম নাম্বার জেনেই ক্ষান্ত হয়নি, সে রুমের ডুপ্লিকেট চাবিও হাতিয়ে নিল। এরপরই রিয়াদের রুম খুলে সে রিয়াদের আসল রূপটা দেখতে পেল। ওদের সবার হঠাৎ আগমনে রিয়াদ ভ্যাবাচাকা খেয়ে গেল। সে কি করবে কিছুই বুঝতে পারল না। ওদের আগমন তার কাছে অপ্রত্যাশিত ছিল। রিয়াদের মায়ের ছেলেকে এই অবস্থায় দেখে মূর্ছা যাওয়ার মতো অবস্থা। তিনি শরীরের ভার সামলাতে না পেরে পড়ে যেতে নিলেন। রিয়াদের বাবা দ্রুত স্ত্রীকে ধরলেন। মা, রিয়াদের বাবা লাল চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, তোকে আমি ত্যায্য পুত্র করলাম, তোর মুখ আর দেখাবি না। মীরার বাবা কান্নারত মীরাকে আগলে ধরে বাইরে নিয়ে আসলেন। শেষবার রিয়াদের বাবার দিকে তাকিয়ে বললেন, আপনাদের সাথে আবার কোর্টে দেখা হবে ডিভোর্স লয়ারের সামনে। আস্তে আস্তে সবাই চলে গেল। রিয়াদ বন্ধ দরজাটার দিকে অবিশ্বাস নিয়ে বসে রইল। রিয়াদ চরম সুখের মাঝখানে কি ঝামেলাই না হলো। এখন কি করবে বেবি? কন্টিনিউ করবে নাকি? রিয়াদ নিজের বাহু ঝাড়া দিয়ে এনাকে দূরে সরিয়ে বলল, যা এখান থেকে।
কেন যে এসব পরকিয়াতে জড়াতে যাও এবার বুঝো ঠেলা। রিয়াদ রাগে ফেটে পড়ে অ্যানার গলা টিপে বলল, আমাকে উপদেশ দিচ্ছিস? আমি বিবাহিত জেনে তুই আমার সাথে শুতে এলি কেন শালি? তুই নিজে কি ভালো মানুষ? অ্যানা ধাক্কা দিয়ে রিয়াদকে সরিয়ে দিল। কিছুক্ষণ দম নিয়ে কাশলো, তারপর জামা কাপড় পরতে পরতে বলল, আগে তুই তোর নিজের চরিত্র ঠিক কর। বউ থাকতে অন্য মেয়ের কাছে আসিস কেন? আমি কি তোর মাথায় পিস্তল ঠেকিয়ে শুতে বলেছিলাম আমার সাথে? তোর তো আমার সাথে দেখা হওয়ার প্রথম দিনই প্যান্ট খুলে যাচ্ছিল। রিয়াদ আরও কিছু বলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এর আগেই অ্যানা বেরিয়ে গেল রুম ছেড়ে। রুমের ভেতর একা স্তব্ধ হয়ে বসে রইল রিয়াদ। আজকেই সব কিছু ঠিকঠাক হতে যাচ্ছিল, অথচ আবারও সব এলোমেলো হয়ে গেল। আজকে সে অ্যানার সাথে দেখাটা না করলেই পারত, কিন্তু নিজের লোভী মানসিকতার জন্য আজকে তার এই পরিণতি। রিয়াদ রাগের চোটে রুমের জিনিসপত্র লণ্ডভণ্ড করে ফেলল। আজ রিয়াদ আর মীরার ডিভোর্স। দুই পরিবারই কোর্টে উপস্থিত। রিয়াদের বাবা মা আসতে চায়নি, কিন্তু রিয়াদের জন্য আসতে হয়েছে। ডিভোর্স পেপারে সাইন করে সব ফর্ম্যালিটিস শেষ করা হলো। মীরা কাঁদছে, তার চেহারা বিধ্বস্ত। বাবার বুকে মাথা ঠেকিয়ে ফোপাতে ফোপাতে দুর্বল পায়ে রিকশায় গিয়ে উঠল সে। পিছনের রিকশায় মীরার মা আর মীরার ভাই। রিকশা দুটো চলে গেল। রিয়াদ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। তার নিজেকে কেমন যেন শূন্য শূন্য লাগছে। ডিভোর্স পেপারে সাইন করার আগ পর্যন্ত সে ক্ষমা চেয়েছে মীরার কাছে, কিন্তু কোনো লাভ হলো না। মীরা কাবিনের টাকাটা পর্যন্ত নেয়নি, টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক যুক্তিতর্ক দিয়েও তাকে কাবিনের টাকা গ্রহণ করানো যায়নি। রিয়াদের বাবা মা ছেলের দিকে একবার তীর্যক দৃষ্টিতে তাকালেন। এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের জন্য রিক্সা ডেকে আনো। শুধু তোমার মায়ের জন্য এখন তোমাকে আমি বাড়িতে জায়গা দিচ্ছি। রিয়াদ মাথা নিচু করে চলে গেল রিকশা ডাকতে। রিয়াদের বাবা মা দুজনেই করুণ চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। একটা মাত্র ছেলে তাদের, সেই রকম বিপথে গেছে তা তারা মেনে নিতে পারছে না। উপরে উপরে কঠিন থাকলেও ভিতরে ভিতরে ছেলের সংসার ভেঙে যাওয়ার কষ্ট তারাও বাঁচছেন। এখন তাদের একটাই পরিকল্পনা, ছেলেকে এই পথ থেকে ফিরিয়ে এনে আবারও বিয়ে দিয়ে সংসারী করা। একমাত্র ছেলেটাকে এভাবে ধ্বংস হতে দেয়া যাবে না। ডিভোর্সের পর 2 মাস কেটে গেলেও রিয়াদ ব্যাপারটা ভুলতে পারেনি। প্রায়ই সে মীরাকে মনে করে মেজাজ হারিয়ে উত্তেজিত হয়ে পড়ে। রাগে নিজের গায়ে নিজেই চড় বসায়। মীরাকে খুব মিস করে সে। মাঝে মাঝে আবার মীরাকে গলা টিপে মেরে ফেলতেই ইচ্ছা করে তার। কি হতো যদি মীরা এই ব্যাপারটা সবার সামনে না আনতো? নিজেদের মধ্যে কি বোঝাপড়া করে মিটিয়ে নেওয়া যেত না? কত সংসারে এইসব পরকিয়া চলছে, কত কত স্বামীরা পরকিয়া করছে। তাদের স্ত্রীরা কি জেনে শুনে সংসার করছে না? মীরা যদি তাকে সুযোগ দিত তাহলে সে তো পরকিয়া ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তারপরেও মীরা তেজ দেখিয়ে ডিভোর্স দিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার কাছেই চরিত্রহীন আর খারাপ হলো রিয়াদ। আর মীরা সবার সহানুভূতি পেল। আস্তে আস্তে বছর কেটে যায়। রিয়াদ নিজেকে কিছুটা গুছিয়ে নিতে শুরু করেছে। এই 1 বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। পুরনো চাকরিটা ছেড়ে দিয়ে নতুন চাকরি নিয়েছে। পুরনো কর্মস্থলে সবাই তার ডিভোর্সের ব্যাপারটা জেনে যাওয়ায় চাকরি ছেড়ে দিতে হয়েছিল। নতুন যেটা করছে সেটায় বেতন কম, সুবিধা কম। আগের বাসাটা বিক্রি করে দিয়ে নতুন এলাকায় নতুন বাসায় উঠতে হয়েছে। এরিয়াস মানুষের কথার জন্য টিকে থাকা দায় হয়ে যাচ্ছিল। তাই রিয়াদের বাবা মান সম্মান বাঁচাতে বাসাটাই বিক্রি করে দিয়ে এলাকা ছাড়ল। এই 1 বছরে রিয়াদ অনেক মেয়ের সাথেই আবার সব নতুন করে শুরু করতে চেষ্টা চালিয়েছে, কিন্তু হয়নি। সম্পর্ক আগিয়ে নিতে গেলেই তার মনে ভয় ঢুকে যায়। ভয় হয় ওই মেয়েটিও যদি তার সাথে বেইমানি করে অন্য কারোর সাথে পরকিয়া করে। মাঝখানে একবার অ্যানার সাথে যোগাযোগ করেছিল। একাকিত্বর যন্ত্রণা আর তীব্র হতাশায় যখন ওর জীবন কোণঠাসা হয়ে গেল, তখন সে অ্যানার সাথে সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল। পুরনো প্রেমের দোহাই দিয়ে অ্যানাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। অ্যানা তখন তাচ্ছিল্য করে বলেছিল, যেই ছেলে বউ থাকাকালীন অ্যানার সাথে পরকিয়ায় জড়িয়েছে সে যে অ্যানাকে বিয়ে করে অন্য কোথাও পরকিয়া করবে না তার কি গ্যারেন্টি? অ্যানার মতো মেয়ের মুখে এই কথা শুনে রিয়াদের তখন মাথায় আগুন জ্বলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। অ্যানাকে সামনে পেলে তখন সে মেরেই ফেলত। ওর মতো মেয়েকে ঠেকায় পড়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, এই তো অনেক। এভাবে করে আর নতুন করে বিয়ে শাদী করা সম্ভব হলো না। তার জীবন একাকিত্ব আর হতাশা দিয়ে পরিপূর্ণ। রিয়াদের বাবা মা খুব চেষ্টা চালাচ্ছেন ছেলের আরেকবার বিয়ে দেওয়ার জন্য, কিন্তু মন মতো মেয়ে পাওয়াই দায়। রিয়াদ এখন প্রায় মীরার কথা মনে করে, তাকে মিস করে। তার নিজের খুব গিল্টি ফিল হয়। আগে না বুঝলেও এখন বুঝতে পারছে সে কতটা অন্যায় করেছে মীরার সাথে। মনে মনে সে অনেকবার মীরার কাছে ক্ষমা চেয়েছে। কোনোদিন দেখা হলে সামনাসামনি ক্ষমা চেয়ে নিবে। শুনেছি মীরার আবার বিয়ে হয়েছে। নিশ্চয়ই মীরা এখন সুখে ঘর সংসার করছে, আর রিয়াদ আগুনে জ্বলছে। এটাই বোধহয় পরকীয়ার শাস্তি।
রিয়াদের মন বেশি খারাপ হলে পার্কে ঢুকে নদীর পাড়ে গিয়ে গাছের নিচে নিরিবিলি জায়গায় বসে থাকে। আজকেও অফিস শেষ করে অনেকক্ষণ সেখানে বসেছিল। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে বাসায় যাওয়ার জন্য রওনা দিল। পার্ক থেকে বের হয়ে কি মনে করে এয়ারপোর্টের সামনে দিয়ে হেঁটে আসতে মন চাইল তার। প্লেনের শোষো শাব্দ করে উড়ে যাওয়া দেখতে ইচ্ছে হলো। এয়ারপোর্টের সামনে আসতেই একটা গাড়ির সামনে দাঁড়ানো শাড়ি পরিহিতা একটা মেয়েকে দেখে তার চোখ আটকে গেল। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপরেই বুঝতে পারল এটা মীরা। রিয়াদ আস্তে আস্তে এগিয়ে গেল। কাছাকাছি হতেই চেরোচেনা মীরার চেহারাটা দেখতে পেল। আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। স্বামী খুব যত্নে রাখে বোঝাই যাচ্ছে। রিয়াদ আরেকটু কাছে গিয়ে ধরা গলায় ডাকল, মীরা। মীরা। পরিচিত কণ্ঠস্বর শুনে ভ্রু কিচকে তাকালো। রিয়াদকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো। তার মাঝে কিছুটা অস্থিরতা দেখা গেল। সে আশেপাশে তাকাচ্ছে বারবার। কেমন আছো মীরা? ভালো আছি। রিয়াদ কিছুক্ষণ অপেক্ষা করল মীরা তাকে কেমন আছে জিজ্ঞেস করার জন্য, কিন্তু মীরা করল না। রিয়াদ মনে খুব আঘাত পেল। তার খেয়াল হলো মীরার হাতে পাসপোর্ট। বিদেশে ঘুরতে যাচ্ছ? ঘুরতে না, একেবারে চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড ওইখানে সেটেল। রিয়াদ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। মীরা চলে যাচ্ছে একেবারের জন্য। তার খারাপ লাগার কথা না, কিন্তু তারপরেও তার খুব খারাপ লাগছে। ওই তো আমার হাজব্যান্ড চলে এসেছে, আসি তাহলে, ভালো থেকো। একটা মিষ্টি হাসি উপহার দিয়ে মীরা হাই হিলে খটখট আওয়াজ তুলে সামনের দিকে চলে গেল। রিয়াদ কোনো কিছু বলার সুযোগই পেল না। শুধু দেখল এয়ারপোর্টের ভেতর থেকে ৩৫-৩৬ বছরের একটা ছেলে মীরার দিকে এগিয়ে আসছে। এসেই হেসে মীরাকে হাগ করল। এরপর মীরার হাত ধরে এয়ারপোর্টের ভেতরে নিয়ে গেল। রিয়াদ বড় বড় শ্বাস ফেলছে। তার বুকের ভেতরে কোথাও একটা চিনচিন ব্যথা হচ্ছে। যে মেয়েটি তার হাত ধরে সারা জীবন পার করার কথা ছিল, সে আজ আরেকজনের পাশে। রিয়াদ মুখ ঘুরিয়ে মাথা নিচু করে হাঁটতে লাগল। তার নিজের দোষে আজকে সে মীরাকে হারিয়েছে, সুন্দর একটা সংসার হারিয়েছে। এই আফসোস প্রতিদিনই ওকে কুড়ে কুড়ে খায়। মীরার চলে যাওয়া নিয়ে বেশ কিছুদিনই রিয়াদের মন প্রচণ্ড খারাপ ছিল। সে প্রচুর চেষ্টা করে বিষয়টা মাথা থেকে সরানোর চেষ্টা করছে। আজকেও মনটাকে শান্ত করতে নদীর পাড়ে কিছুক্ষণ বসেছিল। ফেরার সময় যখন পার্কের গেটে এলো, তখন আকস্মিক দেখা হয়ে গেল অ্যানার সাথে। ওয়েস্টার্ন ড্রেস পরে কোমর দুলিয়ে হাঁটছে। রিয়াদকে দেখতে পেয়ে অ্যানার মুখের হাসি মিলিয়ে গেল। চেহারা রাগি হয়ে গেল। দ্রুত পায়ে রিয়াদের কাছে এসে বলল, তোমাকে পেয়ে ভালোই হলো। মীরার সাথে যোগাযোগ করার কোনো উপায় জানো? ওই শালি নাকি বিদেশ পালিয়ে গেছে। মানে? ওর সাথে যোগাযোগ করাটা আমার প্রয়োজন। ওর কাছে আমার 2 লাখ টাকা পাওনা আছে। রিয়াদ হকচকিয়ে গেল। রিয়াদের মুখ দেখে এনা কৌতুকপূর্ণ হাসি দিয়ে বলল, তুমি দেখি এখনো কিছুই জানো না। বেইমানি শুধু তুমি একা করনি, মীরাও করেছে। মীরা নিজেও পরকিয়া করেছে। এখন পরকিয়া প্রেমিককে বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গেছে। রিয়াদের মাথায় যেন বাজ পড়ল। সে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল এনার দিকে। খপ করে এনার হাত ধরল। হাতটা মুচড়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, নষ্টা মেয়ে, মিথ্যা বলছিস আমাকে? মিথ্যে কথা না, মীরার কলেজের বান্ধবী আমি। ও আমাকে 5 লাখ টাকা দিবে বলে তোমাকে প্রেমের জালে ফাঁসাতে বলেছিল। 3 লাখ দিলেও বাকি 2 লাখ এখনো দেয়নি। রিয়াদ ছেড়ে দিল এনার হাত। প্রতারিত হওয়ার সূক্ষ্ম ঝাল তার শিরা উপশিরাতে হুল ফোটাচ্ছে। মীরা তাকে রেখে অন্য কারো সাথে পরকিয়া করেছে? এত বড় অপমান! আমি বিশ্বাস করি না। মীরা এমন কাজ কেন করবে? বিশ্বাস না হলে মীরাকে জিজ্ঞেস করতে পারো। ও একদিন তোমার ফোন ঘেটে দেখলো তুমি অফিসের বিভিন্ন মেয়ে কলিগদের সাথে ফোনে চ্যাট করো। মাঝে মাঝে ফেসবুকে কিছু মেয়ের সাথে ঘনিষ্ঠ চ্যাট করারও প্রমাণ ছিল। মীরা এসব তখন সহ্য করতে পারেনি, কিছুটা কষ্ট পেয়েছিল। সে তখন নিজেও আস্তে আস্তে পরকিয়ায় জড়ালো। আর তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য তুমি পরকিয়া করো এটার একটা প্রমাণ লাগতো তার। তাই সে আমার সাথে কন্ট্রাক্ট করেছিল। তবে তুমি যদি আমার সাথে প্রেম শুরু না করতে, তাহলে মীরাও তার পরকিয়া থেকে বেরিয়ে আসতো। কিন্তু তোমার চরিত্র তো ফুলের মতো পবিত্র। তুমি 2 দিন কথা বলেই আমার সাথে বিছানায় চলে গিয়েছিলে। তাই মীরা যা করেছে তা তোমার প্রাপ্যই ছিল। ওই মীরাকে আমি ছাড়বো না। ওর জন্য আমার মান সম্মান সব হারিয়েছে। ওর জন্য নয়, তোমার নিজের দোষেই হয়েছে। তুমি বউ রেখে পরকিয়া শুরুই বা কেন করেছিলে? আর মীরাকে তুমি পাবে না। সে এখন তার বড়লোক পরকিয়া প্রেমিককে বিয়ে করে বিদেশে পাড়ি জমিয়েছে। ও যেখানে থাকুক, ওকে ধরে এনে আমি শাস্তি দিব। তোমাকে শাস্তি দিতে হবে না। এই পাপের শাস্তি সবাই এমনিই পেয়ে যায়।
রিয়াদ ধপ করে পার্কের গেটের পাশের বেদিটাতে বসে পড়ল। মীরা তাকে এইভাবে ধ্বংস করে দিয়ে নিজের সুখে শান্তিতে থাকছে, এটা তার সহ্য হচ্ছে না। এনা রিয়াদের গালে হাত ছুঁয়ে বলল, কোনোদিন দরকার পড়লে আমাকে ডেকো, তবে আগের মতো ফ্রিতে হবে না। এমনিতেই তোমায় এক্স বউয়ের কাছে 2 লাখ টাকা পাও না। যাই হোক, এখন তাহলে আসি বেবি। এনা চলে গেল। রিয়াদ বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগল। মীরা এত বড় ধোঁকা দিল তাকে। এটা সত্যি, সে অফিসের মেয়ে কালিকদের সাথে ফ্লার্ট করত, ফেসবুকে অনেক মেয়েদের সাথে অবিবাহিত পরিচয় দিয়ে ঘনিষ্ঠ চ্যাটও করত। মীরা এসব জেনে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেই একটা পরকীয়া করে রিয়াদকে ফাঁসিয়ে চলে গেল। এটাকে রিয়াদ কি বলবে, রিভেঞ্জ নাকি ধোঁকা? অবশ্যই ধোঁকা। রিয়াদকে রেখে বড়লোক ছেলে পটিয়ে বিদেশে সেটেল হয়েছে। লোভী মেয়ে, ওকে কোনোভাবেই ছাড়া যাবে না। ওকে উচিত শিক্ষা দিতেই হবে, যেভাবেই হোক। মীরা একটা বারে মদের গ্লাস হাতে বসে আছে। মদের গ্লাস থেকে ছোট ছোট চুমুকে মদ খাচ্ছে। বারটেন্ডার ছেলেটা তাকে অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিল। মীরাকে মোটামুটি সে চিনে, অনেক দিন থেকেই মীরার এখানে আসা যাওয়া। হে বিউটিফুল, আর কিছু লাগবে তোমার? মীরা মাথা নেড়ে না করল, তার কিছু লাগবে না। ছেলেটি চলে গেল না। সে টেবিলের ওপর 2 হাত রেখে ঝুঁকল মীরার দিকে। আপসেট কেন তুমি? স্ট্রং কিছু দেবো নাকি? ছেলেটার দিকে তাকালো মীরা। আলাপ জমানোর চেষ্টা করছে সে, কিন্তু মীরার আগ্রহ হচ্ছে না। নো থ্যাঙ্কস। মীরার আগ্রহ নেই দেখে ছেলেটা সরে গেল। মীরা গ্লাসে থাকা বাকি মদটা পুরোটা গলায় ঢেলে দিল। না চাইতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। ইদানিং তার দিনগুলো ভালো যাচ্ছে না। আরিয়ান তাকে একটুও সময় দিচ্ছে না। বিদেশে এসেছে 1.5 বছর হয়েছে। প্রথম কয়েক মাস ভালো কেটেছে তার। সমস্যা শুরু হয়েছে গত 6 মাস থেকে। আরিয়ানের বিজনেসের চাপ বেড়ে যাওয়ায় সে বাড়িতে কম, অফিসে বেশি থাকে। যদিও যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ মীরাকে সময় দেওয়ার চেষ্টা করে, কিন্তু মীরার মনে হচ্ছে কোথায় যেন একটা তাল কেটে গেছে। সে তার চাহিদা মতো সব কিছুই পেয়েছে, দামি গাড়ি, বাড়ি, গহনা, অনেক অনেক শপিং। তারপরেও কেন যেন তার শান্তি নেই। আরিয়ান আর তার মাঝে সে যেন ভালোবাসা খুঁজে পাচ্ছে না। এটা কি রিয়াদের সঙ্গে প্রতারণা করার ফল? মীরা মাথা ঝাড়া দিয়ে নিজেকে শাসালো। না না, এসব ভাবলে তার চলবে না। অনেক কষ্টে প্ল্যান প্রোগ্রাম করে রিয়াদের খপ্পর থেকে ছাড়া পেয়েছে সে। এখন নিজের ইচ্ছে মতো জীবন পেয়েছে। এই জীবন সে কিছুতেই নষ্ট হতে দেবে না। আর সে প্রতারণা করার আগে রিয়াদ প্রতারণা করেছে। সে তো তার ইচ্ছা অনিচ্ছা জলাঞ্জলি দিয়ে রিয়াদের সাথেই সারা জীবন কাটাতে চেয়েছিল। কিন্তু যেদিন সে দেখল রিয়াদ অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করে, ঘনিষ্ঠ চ্যাট করে, তখন তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল এভাবে আর না, সে এই সম্পর্ক থেকে বের হয়ে তার স্বপ্নের জীবন কাটাবে কোনো ধনী লোকের সাথে। তখন তার মনে পড়েছিল আরিয়ানের কথা। মাসখানেক আগে থেকেই আরিয়ানের সাথে তার পরিচয় ছিল। নর্মাল চ্যাট হতো। আরিয়ানের সাথে পরিচয় হয়েছিল হীরার জুয়েলারির রিভিউ দেয় এমন একটা গ্রুপ থেকে। হীরার জুয়েলারির প্রতি মীরার অন্যরকম টান ছিল, তাই এই সব গ্রুপগুলায় তার আনাগোনা ছিল খুব। আরিয়ান সেখানে খুব দামি একটা হীরার হারের ছবি দিয়ে জানতে চেয়েছিল এই হারটা তার বন্ধুর বিয়েতে বন্ধুর বউকে উপহার দেওয়ার জন্য পারফেক্ট কিনা। সেখান থেকেই মীরা আরিয়ানকে স্টক করা শুরু করে। আরিয়ানের প্রোফাইল ঘুরে বুঝতে পারে সে বিদেশে সেটেল এবং অত্যন্ত ধনী, তাই সে আরিয়ানের সাথে ইনবক্সে সখ্যতা গড়তে চাচ্ছিল। সে আরিয়ানের পোস্টগুলো ঘুরে দেখল, সবার কমেন্টের রিপ্লাই আরিয়ান দেয় না, তাই মীরা অন্যরকম কমেন্ট করে আরিয়ানের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিল। আরিয়ান পরবর্তী পোস্ট করা মাত্রই মীরা অন্যরকম একটা কমেন্ট করল এবং আরিয়ান রিপ্লাই দিল। ব্যাস, এভাবেই কয়েকটা পোস্টে কমেন্ট করতে করতে তাদের ইনবক্সেও আলাপ শুরু হলো। রিয়াদের এসব দেখার পর সে আরিয়ানের সাথে আরও বেশি বেশি কথা বলতে লাগলো। আস্তে আস্তে মীরা আরিয়ানের কাছে মিথ্যা গল্প বলে সিম্পাথি নিতে লাগলো। তাকে বলল তার স্বামী পরকীয়া করে এবং প্রায়ই মীরাকে মারধর করে। আরিয়ান যখন তার কথায় গলতে শুরু করলো, তখন সে যোগাযোগ করলো অ্যানার সাথে। অ্যানাকে সে ভালোভাবেই চিনত, তার চরিত্র সম্পর্কেও জানত, তাই তাকে টাকার লোভ দেখাতেই সে রাজি হলো রিয়াদকে ফাঁদে ফেলতে। এই পুরোটা সময় মীরা রিয়াদকে সবসময় নজরে রেখেছে। অ্যানার সাথে চ্যাটিং করার সময় সে নিজে থেকেই সরে গিয়ে রিয়াদকে সুযোগ করে দিত, যাতে রিয়াদ ভালোভাবে অ্যানার সাথে চ্যাট চালিয়ে যেতে পারে। এমনকি অ্যানা কল করলেও মীরা না বোঝার ভান করে রিয়াদের কাছে ফোন নিয়ে যেত। অ্যানিভার্সারির দিন রিয়াদ তার জন্য সোনার ফিনফিনে চিকন একটা হার নিয়ে আসলো। দেখেই মীরার মেজাজ খারাপ হলো। অন্তত এই দিন তো একটু ডায়মন্ড ছোঁয়াতে পারতো তাকে।
অথচ কয়েকদিন আগে মীরার জন্মদিনে আরিয়ান তাকে ডায়মন্ডের কি সুন্দর একটা ব্রেসলেট পাঠালো, রিয়াদের কাছে সেটা পাথরের ব্রেসলেট নিজে কিনেছে বলে চালিয়ে দিয়েছিল। মীরার আরও মেজাজ খারাপ হলো যখন সে অ্যানার কাছ থেকে জানতে পারল যে রিয়াদ আজকের দিনেও অ্যানার সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়েছে। ব্যাপারটা মীরার খুব আত্মসম্মানে আঘাত করেছিল, তাই সে অ্যানাকে বলে দিয়েছিল সে যেন মাঝরাতে রিয়াদকে কল দেয় আর সে গিয়ে তাকে হাতে নাতে ধরতে পারে। এসব ভাবতে ভাবতে মীরার মাথাটা আমারও ভনভন করে উঠল। সে বারটেন্ডার ছেলেটাকে ডেকে আরও এক গ্লাস মদ নিল, মদে বেশ বড় একটা চুমুক দিল। রিয়াদের নির্বুদ্ধিতার কথা মনে করে ঠোঁট বাঁকিয়ে অল্প হাসল। আরেকটু হলেই রিয়াদের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছিল তার, তাই বুদ্ধি করে বাসায় অনুষ্ঠানের দিনই অ্যানাকে দিয়ে রিয়াদকে হোটেলে ডেকে নিয়ে গিয়েছিল মীরা। সে ভালো করেই জানতো অ্যানার প্রেম নিবেদনের ডাক রিয়াদ উপেক্ষা করতে পারবে না। যেহেতু পরিবারের সবাই রিয়াদের সাথে মীরাকে মিল করাতে উঠে পড়ে লেগেছিল, তাই তাদেরকে সবাইকে হোটেলে নিয়ে গিয়ে রিয়াদের আসল রূপটা দেখিয়েছিল মীরা। এতে করে আর কেউ তাকে রিয়াদের ব্যাপারে অনুরোধ করেনি, বরং বাবা মাই দায়িত্ব নিয়ে ডিভোর্স করিয়ে দিয়েছে। মীরা কখনোই আরিয়ানকে বিয়ে করার জন্য রিয়াদকে ডিভোর্স দিতে পারত না। তার পরিবার, সমাজের মানুষ সবাই তাকে ছিছি করত, তাই প্ল্যান করে রিয়াদকেই দোষী বানালো। মীরার সাথে প্রতারণা করার রিভেঞ্জ নিল, সমাজের মানুষের সিম্প্যাথিও পেল। বাবা মা দাঁড়িয়ে থেকে আরিয়ানের সাথে বিয়েও দিয়ে দিল। সবার কাছে সে একজন ভালো মেয়ে হয়েই রয়ে গেল। পুরাই উইন উইন সিচুয়েশন। হা হা হা। মীরা বেখেয়ালে হেসে উঠল, কিছুক্ষণ পাগলের মতো হাসলো, আচমকা হাসি বন্ধ করে দিয়ে ফিস ফিস করে নিজে মনেই বলল, অবশ্যই আমি ভালো মেয়ে। রিয়াদ যা শাস্তি পেয়েছে তা তার কর্মের ফল। আমি তো শুধু টোপ দিয়েছিলাম, লোভে পড়ে সেই টোপ গিললে এতে আমার কি করার আছে? ও যদি এনার সাথে পরকীয়া না জড়াতো তবে আমিও এসব করতাম না। ও আমাকে রেখে মজামস্তি করলে আমি কেন পারবো না নিজের জীবন নিজের মতো করে কাটাতে? মীরার কথা শেষ হতে একটা ছেলে ভারী কণ্ঠে ইংরেজিতে বলে উঠল, শুনেছিলাম সুন্দরী মেয়েদের একা একা বকার বাতিক আছে, আজ তার প্রমাণ পেলাম। মীরা ভ্রু কুচকে তাকালো তার ডান দিকে। একটা সুদর্শন বিদেশি ছেলে তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মীরা তাকাতেই মিষ্টি করে হাসল। মীরা আগাগোড়া ছেলেটাকে পর্যবেক্ষণ করল। পা থেকে মাথা অবধি দামি ব্র্যান্ডের জিনিসে মোড়ানো। হাতের দামি ঘড়িটা দেখে মীরার মাতাল অবস্থা পুরোপুরি কেটে গেল। সে নিজেকে ঠিকঠাক করে বসল। আমি কি তোমাকে একটা ড্রিঙ্কস অফার করতে পারি? মীরা কেন জানি না করতে পারল না। দুজনে মিলে অনেকক্ষণ কথা বলল। অনেকদিন পর একজন সঙ্গী পেয়ে মীরার ভালো লাগতে শুরু করলো। তার একাকিত্ব অনেকটাই কেটে গেল, কিন্তু সে যথাসম্ভব সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ রাখতে চেষ্টা করবে খুব, কারণ তার স্বামী সংসার আছে। যদিও সেটাকে আদৌ সংসার বলা যায় না, কারণ আরিয়ান বাড়িতেই তো থাকে না তেমন। বাড়ির উপরের তলায় কাচ বেষ্টিত ঘরটাতে বসে আরিয়ান নিচে বসা মীরার দিকে তাকিয়ে মুচকি হাসছে। বাড়ি থাকা সুন্দরী কম বয়সী একটা মেয়ে এসে তার গা ঘেঁষে বসল এবং একটা মদের গ্লাস তার দিকে এগিয়ে দিল। আরিয়ান মেয়েটির গায়ে টাচ করতে করতে মদের গ্লাসে চুমুক দিল। তার চোখ এখনও মীরার দিকে। মীরা সাথে বসা ছেলেটির সাথে খুব হেসে হেসে কথা বলছে। আরিয়ানের ঠোঁটের কোণে শয়তানি একটা হাসি ফুটল। মীরা তার বউ অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, তাও তার খারাপ লাগছে না। সে তো চাই মীরা পরকীয়া করুক, যাতে করে মীরাকে তার জীবন থেকে সরাতে সহজ হয়। এই 1.5 বছরে সে বেশ বুঝতে পারছে মীরা একটা লোভী মেয়ে। এই মেয়ের সাথে সে সংসার করতে চায় না। মীরার আগের স্বামীকে কিভাবে মীরা জীবন থেকে সরিয়েছে তা সে জানে। আগের স্বামীকে ঠকিয়ে যেই মেয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করতে পারে, সে যে আরিয়ানকে ঠকাবে না তার কি গ্যারান্টি? আরিয়ান একটা ভালো মেয়ের সাথে সংসার করতে চায়। মীরাকে বিয়ে করায় তার পরিবারও তার উপর নাখোশ। তার বাবা একটা মেয়ের কথা তাকে জানিয়েছে। মেয়ের বয়স কম, এই বিদেশেই মেয়ের পরিবার সেটেল, বেশ ধনী আর বংশীয় পরিবারের মেয়ে। আরিয়ানেরও মেয়েটাকে পছন্দ, মেয়েটাকে সে বিয়ে করতে চায়, কিন্তু তার আগে মীরাকে ঘাড় থেকে নামাতে হবে। বিনা কারণে ডিভোর্স দিলে মামলা মোকদ্দমায় ফাঁসতে পারে, বড় অঙ্কের অ্যালিমনিও দাবি করতে পারে। এর চেয়ে পরকীয়ার নাটক সাজিয়ে মীরার উপর দোষ চাপাবে। এরপর অল্প কিছু টাকা, যেটা কাবিনে উল্লেখ আছে, সেটা দিয়ে মীরাকে দেশে পাঠিয়ে হাত ধুয়ে ফেলতে চায় সে। তাই এই বিদেশি ছেলেটাকে ভাড়া করেছে মীরাকে প্রেমের খাঁদে ফাঁসানোর জন্য। আরিয়ান জানে মীরা ধনী ছেলেদের পছন্দ করে, তাই ছেলেটাকে দামি গেটআপে পাঠিয়েছে মীরার কাছে। মীরা প্রেমে ফাঁসলেই ইমোশনাল অভিনয় করে যা করার করে ফেলবে, যেমনটা সে রিয়াদের সাথে করেছে। মীরার প্রতি যেটাকে ভালোবাসা ভেবেছিল, সেটা আসলে ভালোবাসা ছিল না, ছিল সহানুভূতি। মীরা মিথ্যা বলে সহানুভূতি নিয়েছিল, কিন্তু পরে যখন আরিয়ান সমস্ত কিছু জানতে পারে
মীরার ফোনের নোটস থেকে, যেখানে সে রিয়াদকে সরানোর প্ল্যানের সমস্ত খুঁটিনাটি লিখে রাখত। তখন থেকে মীরার প্রতি এক ঘৃণা জন্ম নিল। এই মেয়ে তাকেও ফাঁসাবে না তার কি গ্যারেন্টি? তাই মীরা তাকে ফাঁসানোর আগেই সেই মীরাকে ছুঁড়ে ফেলবে জীবন থেকে। আর এটাই হবে মীরার প্রতারণার শাস্তি। দুপুরের উত্তপ্ত রোদের মাঝে রিয়াদ অফিসের ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে বাসার দিকে। আজ অফিস শেষ না করেই বের হয়ে পড়েছে। কাল হয়তো বসের গালি শুনতে হবে, হয়তো চাকরি নিয়েও টানাটানি পড়বে। এতে রিয়াদের কিছু যায় আসে না। সে একটা সিগারেট ধরালো। উত্তপ্ত রোদের নিচে উস্কু হুস্কু চুলে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে হাঁটতে লাগলো। মাথায় তার চিন্তা কিভাবে মীরার কাছে পৌঁছাবে। 2 বছরের উপরে চলতে লাগলো, এখনও মীরার কোনো খোঁজ পাচ্ছে না। মীরা পর্যন্ত না পৌঁছানো অবধি তার মন শান্ত হবে না। গত 2 বছর যাবতই এক অস্থির জীবন কাটাচ্ছে সে। মীরার উপর প্রতিশোধ নিয়ে এরপর তার জীবনে শান্তি হবে। কিভাবে প্রতিশোধ নিবে তা এখনও ঠিক করেনি। আগে তো মীরার কাছে পৌঁছাক, তারপর দেখা যাবে। রিয়াদ একটা দোকানের ছায়ায় দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিল, তারপর ছুঁড়ে ফেলে দিয়ে আবার একটা সিগারেট ধরালো। তীব্র রোদে চোখ কুচকে রাস্তার দিকে তাকালো। রোদ যেন আগুন। রিয়াদ 3 রাস্তার মোড়টার দিকে আনমনে তাকিয়ে থেকে সিগারেটে টান দিতে লাগলো। আচমকা তার চোখ আটকে গেল রাস্তার অপর পাশে দাঁড়ানো একটা মেয়ের দিকে। মাথায় ওড়নার ঘোমটা দিয়ে একটা মেয়ে দোকান থেকে কি যেন কিনছে। রিয়াদের খুব চেনা লাগলো মেয়েটাকে। রিয়াদ মেয়েটার দিকে আনমনেই তাকিয়ে রইল। হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠল সে। মেয়েটি মীরা। রিয়াদ এখনও মেয়েটির মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু সে নিশ্চিত এটা মীরা। রিয়াদ সিগারেটটা ফেলে দিয়ে গাড়ি ঘোড়া কোনো কিছুর পরোয়া না করে রাস্তার মাঝখান দিয়ে সোজা হেঁটে মীরার দিকে এগোতে লাগলো। মীরা তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। রিয়াদ স্থির হয়ে শটান দাঁড়িয়ে রইল মীরার পাশে। সে মীরার মুখটা দেখার অপেক্ষা করছে। মীরা দাম মিটিয়ে রিয়াদের দিকে ফিরতেই মুখটা রিয়াদ ভালোভাবে দেখল। হ্যাঁ, এটা মীরা। কিন্তু মীরা তার দিকে তাকালো না। সে দোকানির ফেরত দেয়া টাকাগুলো গুনতে গুনতে ফুটপাত ধরে হাঁটতে লাগলো। রিয়াদ কিছুক্ষণ বিস্ময়ে আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইল। এরপর দ্রুত পায়ে হেঁটে গিয়ে মীরার বাহুতে ধরে নিজের দিকে ফিরালো। আহ! চোখ তুলে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে রিয়াদ। রিয়াদকে দেখে মীরার মুখটা হা হয়ে গেল। সে দেশে আসার পর থেকেই রিয়াদের সাথে যেন দেখা না হয়ে যায় তা সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ দেখা হয়েই গেল। রিয়াদের উস্কুস্কু চুল আর লাল চোখ দুটো দেখে মীরার ভয় হলো। রিয়াদ হিংস্র চোখে কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে রইল। কম দামি একটা 3 পিস পরে আছে মীরা। এয়ারপোর্টে যেমন দেখেছিল চেহারায় সেরকম চকচকে ভাবটা নেই। কবে আসলে দেশে? বেড়াতে আসলে বুঝি? হাজবেন্ড কোথায় তোমার? এই তো কিছুদিন হলো, হাজবেন্ড বাসায় আছে। তাই? তবে তো তাকে তোমার আসল রূপটার কথা জানাতে হয়। কোথায় বাসা? চলো সেখানে। কি সব বলছো? কিসের রূপ? আমি তোর সব ছলাকলা জানি। তোর উপর প্রতিশোধ নেয়ার জন্য এতগুলো দিন অপেক্ষা করে আছি। আজ তা পূর্ণ করব। তোর বাপ মা স্বামী সবাইকে জানাবো সব। তারপর জানাবো সমাজের মানুষকে। তোর বাপ মা বাসা পাল্টেছে, তাই না? নিয়ে চল সেখানে আমাকে, নয়তো তোকে মেরে পুঁতে ফেলবো। মীরা ঢোক গিলল। ভয়ে ঘামছে সে। রিয়াদ যা বলছে তা যদি করে তবে মীরার আর কোনো আশা নেই। আরিয়ান তাকে পরকীয়া সংক্রান্ত কারণে ভুল বুঝে ডিভোর্স দিয়েছে। এরপর কাবিনের টাকা দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। মীরা আরিয়ানের অনুপস্থিতি নিয়ে অন্য একটা ছেলের সাথে জড়িয়ে পড়েছিল। আরিয়ানের কাছে সেই সমস্ত প্রমাণ ছিল। তাই মীরার কিছুই করা ছিল না। আরিয়ান দয়া করে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করেছে, আর নয়তো বিদেশে রাস্তায় একা পড়ে থাকতে হতো। বাড়িতে এসে বাবা মায়ের কাছে মীরা সত্যটা বলতে পারেনি। বলেছে কয়েকদিনের জন্য দেশে বেড়াতে এসেছে। এত কিছু জানলে তার বাবা মায়ের কাছেও তার জায়গা হবে না। তাই সে নিজেকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়েছে। এখন রিয়াদ যদি সব ফাঁস করে দেয় তবে মীরার দিক থেকে তার মা বাবাও মুখ ফিরিয়ে নেবে। মানসিকভাবে বিপর্যস্ত মীরা আতঙ্কিত হয়ে গেল। সে কোনো কিছু বিবেচনা না করেই রিয়াদের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে দৌড়াতে লাগল। রিয়াদও উন্মাদের মতো দৌড় দিল মীরার পিছনে। অল্প চিৎকার করল মীরাকে উদ্দেশ্য করে। রাস্তার লোকজন এভাবে দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে দৌড়াতে দেখে বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। মীরা রাস্তার মাঝখান দিয়ে ছুটতে লাগল। ভাবল রাস্তা পেরিয়ে ওপারে গিয়ে কোনো একটা চিপাচাপায় লুকিয়ে পড়বে, আর রিয়াদও নিশ্চয়ই এতটা পরিশ্রম করবে না তাকে ধরতে। কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে রিয়াদ জ্ঞানহীনের মতো তার পিছু করতে লাগল। এভাবে চলতে থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই রিয়াদ তাকে ধরে ফেলবে।
মীরা উপায়ান্তর না পেয়ে স্টেশনে ঢুকে পড়ল। ভাবল ভিড়ের মাঝে হারিয়ে যাবে। স্টেশনে ঢুকেই গেটের বাম পাশে দৌড় দিল মীরা। এতে করে রিয়াদের চোখের আড়াল হতে পারল কিছুটা, তাই তার লুকোনোটা সহজ হয়ে গেল। রিয়াদ স্টেশনে ঢুকে পাগলের মতো মীরাকে এদিক ওদিক খুঁজতে লাগল। এত মানুষের ভিড়ে খুঁজে না পেয়ে উন্মাদের মতো মাথার চুল টেনে ধরে চিৎকার করে উঠল। লোকজন এক পলকের জন্য ওর দিকে তাকালো, এরপর ওকে পাগল মনে করে চোখ সরিয়ে নিল। রিয়াদের চুল এলোমেলো, চেহারাও ভেঙে গেছে, ইন করা শার্টের অর্ধেকটা বের হয়ে গেছে। এই অবস্থায় সে এদিক ওদিক ছুটতে লাগল। যে করে হোক মীরাকে সে চাই। আজ মীরা হাতছাড়া হয়ে গেলে আর তাকে পাওয়া যাবে না। মীরাকে পেলে সে খুন করবে। স্টেশনের দেয়াল ঘেঁষে স্তূপ করে রাখা বস্তার পিছনে লুকিয়ে থেকে কাঁপছে। খুব সতর্ক দৃষ্টিতে আড়াল থেকে রিয়াদের দিকে নজর রাখছে। বস্তার স্তূপের পিছনে থাকায় পিঁপড়া থেকে শুরু করে বিভিন্ন পোকা তাকে কামড়াচ্ছে, আর গরম লাগছে খুব। কিন্তু মীরা এসব সহ্য করে ঘাপটি মেরে বসে রইল সেখানে। রিয়াদ পাগলের মতো হুন্নে হয়ে খুঁজছে তাকে, তাই রিয়াদ না যাওয়া পর্যন্ত এখান থেকে সে বের হবে না। একসময় অসহ্য হয়ে প্রচণ্ড আক্রোশে সে কান্না করে দিল। নিজের এমন করুণ অবস্থা সে মেনে নিতে পারছে না। কোথায় ছিল সে, আর আজ তার কী পরিণতি? এমন পরিণতিতেও রিয়াদের মনের ঝাল মিটছে না। সে এসেছে প্রতিশোধ নিতে। মীরার সমস্ত রাগ পড়ল রিয়াদের উপরে। রিয়াদ তার বাসা পর্যন্ত পৌঁছে গেলে আর সবাই সব জেনে গেলে তার বাপ মায়ের কাছেও আর ঠাঁই মিলবে না। এটা সে হতে দিতে পারে না। প্রয়োজনে রিয়াদকে সে খুন করবে। এত সব চিন্তার মাঝে স্টেশনে একটা ট্রেন থামল। ট্রেনটাকে দেখে মীরার মাথায় একটা বুদ্ধি আসলো। সে যদি রিয়াদের চোখ ফাঁকি দিয়ে ট্রেনে উঠে পড়ে তবে কেমন হয়? পরে না হয় কাছাকাছি কোনো স্টেশনে নেমে পড়লেই হবে। আপাতত রিয়াদের পিছু নেওয়াটা ছাড়ানো যাবে। মীরার মনে আশার সঞ্চার হলো। সে ট্রেনে ওঠার সুযোগের অপেক্ষায় বসে রইল। ট্রেনে ওঠার সময় রিয়াদ বেছে ফেললে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। মীরা আশেপাশে তাকালো, দেখল একটা পরিবারের সবাই অনেক ব্যাগ নিয়ে ট্রেনে ওঠার জন্য আসছে। ওদের দেখে মনে হচ্ছে বস্তার স্তূপটা সামনে দিয়ে হয়তো যাবে। মীরা ওড়না দিয়ে গা মাথা ঢেকে নিল। এরপর ওরা আসতেই ওদের দলটার সাথে মিশে গেল। আর চোখে একবার দেখল রিয়াদকে। রিয়াদ এক জায়গায় দাঁড়িয়ে অস্থির হয়ে এদিক ওদিক দেখছে। মীরা চোখ সরিয়ে নিল। সে দ্রুত মানুষজনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ট্রেনে উঠে পড়ল। ট্রেনে উঠে মুখ ঢেকে ভিড়ের মাঝে দাঁড়িয়ে রইল। আল্লাহ আল্লাহ করে অপেক্ষা করতে লাগলো কখন ট্রেন ছাড়বে। মিনিট দুয়েক পরেই ট্রেন ছাড়ল। আস্তে আস্তে ট্রেনের গতি বাড়ল। স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যেতেই মীরা হাঁফ ছেড়ে বাঁচল। সে কয়েকটা বগি ঘুরে ট্রেনের একদম শেষ বগিটাতে আসলো। ট্রেনের শেষ দিকে হওয়ায় এই বগিটা বেশ ফাঁকা। মীরা বগিটার শেষ প্রান্তের কোণার দিকের একটা খালি সিটে জানালার ধারে বসল। গায়ে মাথায় দেয়া ওড়নাটা সরিয়ে গায়ে একটু বাতাস লাগালো। রিয়াদকে আবারও ঘোল খাওয়াতে পেরে খুশি মনে হাসল। আনমনে হেসে এক পলক সামনের দিকে তাকিয়ে সে থমকে গেল। রিয়াদ দাঁড়িয়ে আছে। এলোমেলো চুল আর পোশাক সাথে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থাকায় তাকে অশরীরীর মতো লাগছে। রিয়াদ হঠাৎ সাইকোর মতো ঠোঁট বাঁকিয়ে অল্প হাসল। এরম হাসি দেখে মীরার আত্মা উড়ে গেল। তার কেমন জানি ভয় হতে লাগলো। ট্রেনের দুলুনির সাথে তাল মিলিয়ে হেলে দুলে রিয়াদ ট্রেনের সিট ধরে ধরে অপ্রকৃতস্থের মতো মীরার সামনে সিটটা এসে ধপ করে বসে পড়ল। মীরা ভয়ে ট্রেনের সিটের সাথে সেটে গেল। রিয়াদ আগের মতোই দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মীরার দিকে। অনেক দিন যাবৎ তার জীবনের একটাই লক্ষ্য, আর সেটা হচ্ছে মীরার উপর প্রতিশোধ নেওয়া। আজ সে মীরাকে ছাড়বে না। গত কয়েক বছর যেই অপমান সহ্য করেছে, আজ মীরাকেও সেই অপমানের স্বাদ নিতে হবে। সমাজের সবার চোখে আঙুল দিয়ে মীরার আসল রূপটা দেখিয়ে দিবে আজ, তবেই না শান্তি। আজ এতগুলো দিন পর রিয়াদ শান্তিতে ঘুমাবে। এগুলো চিন্তা করে রিয়াদ শরীর নাড়ে হেসে উঠল। তাকে সম্পূর্ণ অপ্রকৃতস্থের মতো লাগলো দেখতে। মীরা ভয়ে আশেপাশে তাকালো। বগিটার শেষের এই ২-৩টা সিটে কেউ নেই। সামনের সিটগুলায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। কারোরই এই দিকে দৃষ্টি নেই, যে যার কাজে ব্যস্ত। কাজেই কারো কাছ থেকে সাহায্য পাওয়ার আশা সে ছেড়ে দিল।
সে নিজেই নিজেকে বাঁচানোর ছক কষতে থাকলো মনে মনে। কয়েক মুহূর্তেই তার প্যানিক অ্যাটাক হতে থাকলো। শরীর কাঁপছে। নিজেকে বুঝিয়ে সান্ত্বনা দিল, কিন্তু এতে প্যানিক করা বন্ধ হলো না। এই অবস্থায় সে একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে রিয়াদকে খুন করবে। বেঁচে থাকলে রিয়াদ কোনোদিন তার পিছু ছাড়বে না। মীরা জীবনে একটু শান্তি চায়। যেখানেই যাচ্ছে সেখানেই কেবল তার জীবনে অশান্তিই আসছে। এই অশান্তি থেকে সে মুক্তি চায়, কিন্তু রিয়াদের জন্য সেটা সম্ভব না। রিয়াদটাকে শান্তি দিবে না। তার একমাত্র সম্বল হচ্ছে বাবা মা আর সমাজের মানুষের সিম্প্যাথি। সেটাও যদি নষ্ট হয় তবে ওর যাওয়ার জায়গা থাকবে না। এর চেয়ে রিয়াদকে খুন করে এই অধ্যায়ের এখানেই ইতি ঘটানো ভালো। মীরা আর রিয়াদ দুজনেই পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইল। তাদের দৃষ্টিতে ঘৃণা, ক্ষোভ আর আক্রোশ। দুজন দুজনকে পারলে যেন এক্ষুনি ছিঁড়ে ফেলে। দূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল। মীরা জানালা দিয়ে মাথা বের করে দেখল একটা ট্রেন দেখা যাচ্ছে দূরে। ট্রেনটা পাশের রেল লাইন দিয়েই যাবে। মীরার চোখে মুখে শয়তানি হাসি ফুটে উঠল। সে হুট করে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। এরপর দ্রুত চলে গেল ট্রেনের দরজার কাছে। মীরার এরকম চলে যাওয়া দেখে রিয়াদ ভাবল মীরা পালাচ্ছে। সেও দ্রুত তার পিছু নিল, কিন্তু মীরা থেমে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল। মীরার মতিগতি রিয়াদের বোধগম্য হচ্ছে না। সে মীরার কাছে গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত ঘষে ফিসফিস করে বলল, আবার কি ফোন দিয়ে আসছিস? নষ্টা, পালাবি ভাবছিস? পালাতে পারবি না আর। তোকে খুন করার ফোন দিয়ে আঁকছি। রিয়াদের মাথায় রক্ত উঠে গেল। সে ঠাটিয়ে একটা চর বসালো মীরার গালে। মীরা এত বড় একটা চর খেয়েও রাগ করল না। সে একটা সুযোগ পেল। এটাই তো সে চাইছিল, কোনো একটা ঝামেলা বাঁধিয়ে রিয়াদের সাথে হাতাহাতির ছলে ধাক্কা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া। ঝামেলা না হলেও ক্ষতি ছিল না। রিয়াদকে ভুলিয়ে ভালিয়ে দরজার কাছে নিয়ে নিজে থেকেই ধাক্কা দিয়ে ফেলে দিত। অন্য ট্রেনটার শব্দ ক্রমেই কাছে আসছে। মীরা কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ল রিয়াদের উপর। রিয়াদকে ধাক্কা দিয়ে ট্রেনের দরজার কাছে নিয়ে যেতে থাকল। রিয়াদ মীরার প্ল্যান ঘুণাক্ষরেও জানতে পারল না। সে মীরার ধাক্কায় নিজে থেকেই দরজার কাছে চলে এলো। তার উদ্দেশ্য মীরাকে দরজার কাছে এনে ফেলে দেওয়ার ভয় দেখানো। কিন্তু মীরার মনে তখন অন্য কিছু। সে রিয়াদকে খুন করতে বদ্ধপরিকর। তার বিবেক বিবেচনা সমস্ত কিছু হারিয়ে বসেছে সে। রিয়াদ মীরার ঘাড়ে আর হাতে ধরে জোর করে দরজার কাছে চেপে ধরল। দমকা হাওয়ায় দুজনের চুল আর জামা কাপড় উঠছে। মীরা এক পলক ট্রেনের দরজা দিয়ে বাইরে তাকালো। দেখল অন্য ট্রেনটা কাছে চলে এসেছে, আর কয়েক মুহূর্তের মধ্যেই তাদের ট্রেনটাকে ক্রস করবে। মীরা দ্রুত নিজের সিদ্ধান্ত নিল। রিয়াদের হাত থেকে প্রথমে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে তারপর রিয়াদকে ধাক্কা দিতে হবে। এমনভাবে ধাক্কা দিতে হবে যেন রিয়াদ পাশের রেল লাইন বরাবর গিয়ে পড়ে। মীরা দেরি করল না। 1 সেকেন্ডও তার কাছে অনেক দামি। মীরা হাত মুঠো করে যত জোরে সম্ভব রিয়াদের নাক বরাবর ঘুষি মারল। নাকে ঘুষি খেয়ে রিয়াদ মীরাকে ছেড়ে দিয়ে নিজের নাক চেপে ধরল। মীরা তৎক্ষণাৎ রিয়াদকে দরজার দিকে পিঠ দিয়ে দাঁড় করিয়ে তার বুকে 2 হাতে সজোরে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে পড়তে পড়তে রিয়াদ অবাক চোখে তাকালো মীরার দিকে। হয়তো এতক্ষণে সে তার নিয়তি বুঝে গিয়েছে। রিয়াদকে ধাক্কা দেওয়ার সাথে সাথে রিয়াদ বাঁচার তাড়নায় তার সহজাত প্রবৃত্তির দরুন মীরার বাম হাতটা আঁকড়ে ধরল, যেটা দিয়ে সে রিয়াদকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর হাতটা তখনও সে নিচে নামাতে পারেনি। মীরা চমকে উঠল। ডান হাত দিয়ে ট্রেনের দরজার হাতলে আঁকড়ে ধরল, কিন্তু রিয়াদের শরীরের ভারে সেই হাত ছুটে গেল। রিয়াদের সাথে সেও ছিটকে পড়ল ট্রেন থেকে। পুরো ঘটনাটা কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে গেল, কিন্তু রিয়াদ আর মীরার জন্য আশেপাশের সমস্ত কিছু যেন ধীরে চলতে লাগলো। দুজন বিস্ফলিত চোখে একে অন্যের দিকে তাকিয়ে রইল। যেই চোখে আক্রোশ আর প্রতিশোধের আগুন ছিল, সেই চোখে জন্ম নিল ভয় আর আতঙ্ক। কিছুটা দুঃখবোধও জন্ম নিল। ট্রেন থেকে পাশের রেল লাইনে ছিটকে পড়ার পর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই অন্য ট্রেনটি নির্দয় দানবের মতো ছুটে এলো তাদের দিকে। ছুটে আসা ট্রেনটার দিকে তাকিয়ে শেষ সময়ে দুজনেই দুজনকে আঁকড়ে ধরল। এসআই জহিরুল হক নাক মুখ কুঁচকে রেল লাইনের উপর টুকরো হয়ে থেতলে যাওয়া মৃতদেহগুলোর দিকে তাকিয়ে আছে। 40-এর উপর বয়স তার।
চাকরির বয়সও নেহাত কম নয়। এসব বিকৃত লাশ দেখে দেখে অভ্যস্ত তিনি। এএসআই শামীম তাকে উদ্দেশ্য করে বলল, স্যার, সব দেখে মনে হচ্ছে দুজন নারী পুরুষ একসাথে ট্রেনে কাটা পড়েছে। মনে হচ্ছে সুইসাইড কেস। যেই কেসই হোক, লাশ দুইটা মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ওদের পরিবারের খোঁজ নিয়ে তাদেরকে ঘটনাটা জানাও। আশেপাশের লোকজন কেউ কিছু দেখেছে কিনা খবর নাও। শামীম চলে গেলে জহিরুল হক একটু দূরে এসে সিগারেট ধরালেন। হাত ঘড়িতে সময় দেখলেন। এসব শেষ করতে করতে বিকেল হয়ে যাবে। কে যে এদেরকে ভর দুপুরে রেললাইনে এসে মরাতে বলেছিল? ভাবনার মাঝে তার বউ কল করল। খুবই বিরক্ত হলেন তিনি। তা সত্ত্বেও কল ধরলেন। হাসি হাসি মুখ করে মধুর সুরে বউয়ের সাথে আলাপও করেন। স্পষ্ট জানিয়ে দিলেন ফিরতে রাত হবে। শালি, তোর যন্ত্রণায় বাঁচি না। এরপর একটা মুখস্থ নাম্বার ডায়াল করলেন। ওপাশ থেকে কল ধরতেই কামুক কণ্ঠে বললেন। ওপাশ থেকে নারী কণ্ঠটি কিছু একটা উত্তর দিল। তা শুনে জহিরুল আরও কামুক কণ্ঠে কিছু অশ্লীল কথাবার্তা বললেন। এরপর কয়েকটা চুমু দিয়ে কল কেটে দিলেন। কল কেটে এএসআই শামীমের দিকে বিদ্রুপের চোখে তাকালেন। শামীমের বই তার প্রেমিকা। অফিসের এক কলিগের বিয়ের অনুষ্ঠানে শামীমের কচি বউকে দেখে নিজেকে আর সামলাতে পারেনি জহিরুল হক। ঘরে বউ পুরনো হয়ে গেছে, তাই সারাদিন এসব বিক্রিটা লাশ দেখে বাড়ানো পুলিশি জীবনে একটু আধটু এসবের প্রয়োজন আছে। বিকেলের আগেই শামীমকে কেসের দায়িত্ব দিয়ে জহিরুল হক বেরিয়ে গেলেন অন্য একটা তদন্তের বাহানা দিয়ে। জহিরুল হক চলে যেতেই শামীম এদিকটার কাজ কোনো মতে শেষ করে কনস্টেবলদেরকে বাকি সব সামলাতে বলল। তারপর কল করলো তার নিজের প্রেমিকাকে। কল করেই বলল, স্যার, অন্য একটা তদন্তের জন্য বেরিয়ে গেছে, আসবো নাকি? ওপাশ থেকে কিছু একটা শুনে শামীম হো হো করে হেসে উঠল। বলল, বাড়িতে কচি বউ তো কি হয়েছে? আমার তোমার মতো একটু বয়স্ক মহিলাদের ভালো লাগে। বাড়ির বউ হচ্ছে সাদা ভাত আর প্রেমিকা বিরিয়ানি। মাঝে মাঝে বিরিয়ানি খেতে হয়। আসছি আমি। শামীম কল কেটে দিল। জহিরুল হক এক ৩৮ বছর বয়সী বউয়ের সাথে তার পরকীয়ার সম্পর্ক। একটা বিয়ের অনুষ্ঠানে তাদের আলাপ, এরপর মেসেঞ্জার চ্যাটিং। তখন থেকে বুঝতে পারে জহিরুলের স্ত্রী একাকিত্বে ভুগছে। সেই সুযোগ কাজে লাগিয়েই জহিরুলের স্ত্রীর সাথে পরকীয়া চালিয়ে যাচ্ছে সে। স্যারের বউয়ের সাথে পরকীয়া চালাতে পেরে খুব গর্বিত সে। জহিরুলের নাকের ডগায় বসে তার বউকেই ভোগ করছে, অথচ জহিরুল টেরও পাচ্ছে না। নিজেকে খুবই চালু ভাবে সে। বাঁকা হেসে মনের খুশিতে বাইক স্টার্ট দিল শামীম। গন্তব্য পরকীয়া।